আসসালামু আলাইকুম। আজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় যে বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র ছিল সেটি সমাধান করে দেখাবো। সাথে আমি যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেই বিগত বছরের প্রশ্নটাও দিব তোমাদেরকে, এবং সেই প্রশ্নে যে আমি যে সমাধানটা করেছি সেই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব। এর আগে তোমরা বিগত কয়েকটা আমি এর আগে কয়েকটা প্রশ্নের সমাধান করে দিয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো তোমরা আশা করি ভিডিওতে চ্যানেলের ভিতর থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়েছো এবং তোমাদের উপকারে আসছে আশা করি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লাগে, কোন বিশ্ববিদ্যালয়ের কত কত সালের কোন ইউনিটের প্রশ্নপত্র আগে লাগবে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর আমি চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সেই ভিডিওটি আগে ফলো করার জন্য। আর আমার পরিচয় আমি রাকিবুল ইসলাম। বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছি। আমি এইচএসসি 22 ব্যাচ ছিলাম। রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দেই। এখানে একটা কথা বলে রাখা বাহুল্য, যেহেতু আমি এইচএসসি 22 সেহেতু আমি শর্ট সিলেবাসের কিছু অংশ বাদ দিব। যেগুলো খুবই ডিপ অংশ সেগুলো আমি বাদ দিব। এছাড়া আমি বাকি অংশগুলো করে দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি ছিল, সেক্ষেত্রে কিছু ক্যালকুলেশন আছে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে হ্যান্ড ক্যালকুলেশন যেগুলো একদমই করা যাবে না সেগুলো আমি প্রসেসটা দেখিয়ে দিব। তোমরা হ্যান্ড ক্যালকুলেশন এমন ভাবে মান আসবে, এবার যদি আসে সেই রকম প্রশ্নের ধরন যেন তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো সেরকম আমি দেখিয়ে দেবো। আর যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করা যায় সেগুলো তো আমি দেখাই দিব অবশ্যই। তো চলো শুরু করে দেই। আমাদের প্রশ্নে চলে আসছে। এখানে দেখো, 1 নম্বর প্রশ্নটা বলা হয়েছে সূর্যালোকের উপস্থিতিতে বেনজিন, ক্লোরিন ও শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর মিশ্রণ উৎপন্ন করে। এখন এখানে উৎপন্ন করে কি তৈরি করে, দেখো আমরা বিক্রিয়াটা দেখি। তাহলে বেনজিন একটা বিক্রিয়া গঠন করি। এই বেনজিনটা ক্লোরিনের 3টা ক্লোরিন লাগে এখানে। আর প্রভাবক হিসেবে প্রভাবক লিখলাম না, এখানে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লাগে। এটা একটু দেখে নাও। আর এটা উৎপন্ন করে কি, এটা হচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। দেখো কিভাবে বিক্রিয়াটা হয়। এই এখানে প্রত্যেকটা হাইড্রোজেন অপসারিত হয়, হয়ে সেখানে ক্লোরিন উৎপন্ন করে। কয়টা ক্লোরিন? 6টা ক্লোরিন হলো। কেন দুঃখিত, 6টা ক্লোরিন উৎপন্ন করলো। আর বাকি সবগুলো হাইড্রোজেন বাইরে চলে আসে। তাহলে এটার নাম কি? ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন ও গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। দেখো 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে কপার সালফেট দ্রবণে 25 মিনিট ধরে 0.45 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হলে ক্যাথোডে সঞ্চিত কপারের পরিমাণ। ক্যাথোডে সঞ্চিত কপারের পরিমাণ ডাব্লিউ সমান কি জানি? MIT ডিভাইডেড বাই EF। তাহলে এম কি? এম হচ্ছে আণবিক ভর। এম আণবিক ভর, কার আণবিক ভর? এখানে কপার সালফেট। তাহলে কপারের এখানে যেটা পড়ে যেটা অবক্ষেপিত হয়, অর্থাৎ হচ্ছে সঞ্চিত পদার্থ কোনটা হয়? কপার কিন্তু হয়। কপার সালফেট কিন্তু সম্পূর্ণটা হয় না। তাহলে কপারের আণবিক ভর কত? 63.5। আই কত দেওয়া আছে? তড়িৎ প্রবাহ আই 45.45। আর টি হচ্ছে 25 মিনিট। আমরা তো মিনিটে ব্যবহার করতে পারবো না, তাহলে এটা আমরা সেকেন্ডে ব্যবহার করলে আর 60 সেকেন্ড দ্বারা গুণ করে নিব। ডিভাইডেড বাই EF। দেখো কপার কি তৈরি করে? কপার 2+ তৈরি করে না? এখানে যোজনী কত? 2। তাহলে 2 EF। এফ কত? 96,500, অর্থাৎ ফ্যারাডের চার্জ। তাহলে এটা তো হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না, মানে হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে। তাই এটা হ্যান্ড ক্যালকুলেশন করা সম্ভব না। এটা তোমাদের ক্যালকুলেটর ছিল বলে তোমরা পেরেছো। দেখো 3 নম্বর ইংলিশ 4, ইংলিশ 5। দেখো 5 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে। 5 নম্বর প্রশ্নটা বলেছে 1.5 গ্রাম কার্বন বাতাসে দহন করার ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার আয়তন, প্রমাণ, তাপ ও চাপে কত। দেখো আমরা আগে কার্বনের দহন ঘটাই। তাহলে দেখো 5 নম্বর, দেখো কার্বন অক্সিজেনের সাথে দহন ঘটালে এটা কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যেহেতু প্রমাণ, তাপ ও আয়তনের চাইছে, তাহলে আমরা কি লিখতে পারি? আহ এন কার্বন সমান এন কার্বন ডাই অক্সাইড লিখতে পারি। তাহলে যেহেতু কার্বনের ভর দেওয়া আছে, তাহলে W/M। আর কার্বন ডাই অক্সাইডের আয়তন চাইছে, তাহলে V/22.4। তাহলে আমরা ভি বের করবো। ভি সমান কি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম, মানে 1.5 ডিভাইডেড বাই এম। এম কত? এই এমটা কিন্তু কার্বনের। তাহলে 12 গুণন 22.4। কি করবো এখানে দেখো,
এই 12 দ্বারা 22.4 কে ভাগ করলে পরে প্রায় 2-র কাছাকাছি আসে, কারণ 12 দুগুণা 24 প্রায় 2-র কাছাকাছি আসে। তাহলে 2 লিখলাম, তাহলে 1.5 ইন্টু 2 মানে কত হয় 3। দেখো কাছাকাছি উত্তর কোনটা আছে, কাছাকাছি উত্তর কিন্তু একমাত্র 2.8 আছে, তাহলে ওটাই উত্তর হবে। ঠিক আছে। তারপর 6 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? 6 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে এক্স সমান সাইন, দেখো আমি একটু বিস্তারিত দেখাবো, তোমরা যখন এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবে সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না। আমরা দেখো এই কসটাকে আমরা কজ ওয়াই কে সাইনের মাধ্যমে রূপান্তর করবো, তাহলে কজ ইনভার্স ওয়াই কে সাইনের মাধ্যমে আনলে সাইন ইনভার্স √1 - y² হয়, তাই না? তাহলে এই সাইন আর এই সাইন বিপরীত হয়, বাদ বাদ গেল। তাহলে x² সমান 1 - y² হয়, অর্থাৎ x² + y² সমান 1 হবে। ঠিক আছে, এই যে উত্তর এটা। 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্নটা কি বলছে? 7 নম্বর প্রশ্নটা বলছে একটি সেটের বিন্দু সমূহ 40 বিন্দু থেকে সর্বদা 3 একক আহ দূরত্বে অবস্থান করে, অর্থাৎ এই একটা সেট ধরো এক্স আর ওয়াই, এখানে একটা বিন্দু অবস্থান করতেছে আর একটা বিন্দুর অবস্থান করতেছে হচ্ছে 40। এই দূরত্বটা সব সময় তোমার 3 একক হয়। তাহলে এই সমীকরণ সেটটা কি, মানে এই সঞ্চার পথটা কি, অর্থাৎ সমীকরণটা চাইছে। তাহলে আমরা কি বের করতে পারি? মধ্যবর্তী দূরত্ব বের করি, তাহলে x - 4 এর স্কোয়ার প্লাস y - 0 এর স্কোয়ার সমান মধ্যবর্তী দূরত্ব এর স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে x² - 8x প্লাস 16 প্লাস y² সমান 9। তাহলে আমরা কি লিখতে পারি? x² প্লাস y² মাইনাস 8x প্লাস 7 আসে। এটা কত নম্বরে আছে? দেখো 1 নম্বরে আছে। ঠিক আছে। তাহলে 7 নম্বর প্রশ্নটা আমাদের হলো। 8 নম্বর প্রশ্নটা দেখানোর আগে আমি এটা একটু ইম্পর্টেন্ট দাগ দিয়ে রাখবা, কারণ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই প্রশ্নটা অনেকবার দিয়েছে, তোমরা একটু পরে দেখতে পারবা এই প্রশ্নটা আরেকবার দিয়েছে। তোমাদের একটা নিয়ম শিখা দেয় এই অঙ্কে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এটা খুবই একটা ভালো একটা নিয়ম। দেখো এখানে যদি এ আর বি হয়, লিমিট এ আর বি ফাংশন অফ এক্স সমান যদি হচ্ছে কে হয়, ধরো কে, তাহলে এটা হলে, তাহলে এটারই এ প্লাস সি আর বি প্লাস সি, ব্যাটারি দেখাচ্ছে, আমি একটু চার্জার কানেক্ট করে নেই। দেখো এখানে হচ্ছে তোমার নিয়ম আছে এ প্লাস সি, অর্থাৎ এখানে যেটা থাকবে তার সাথে সি যোগ করবো এবং বির সাথেও সি যোগ করবো। করার পর এই ফাংশন অফ এক্স মাইনাস সি, অর্থাৎ যেটা আমরা যোগ করছি সেটা আমরা বিয়োগ করে দিলেও ওই উত্তর কেই থাকবে, অর্থাৎ উত্তরের কোনো পরিবর্তন হবে না। একটু বিষয়টা খেয়াল করো, এখানে আমরা যেটা বিয়োগ করছি ফাংশন অফ এক্স থেকে যেটা বিয়োগ করেছি, বির সাথে সেটা যোগ করেছি, এর সাথেও সেটা যোগ করছি, করার ফলে উত্তর সেই আগেরটাই থাকবে। তাহলে এখানে আমরা প্রশ্নটা দেখি। এখানে ফাংশন অফ, আমরা প্রশ্নটা একটু বিস্তারিত আলোচনা করব, কারণ যেহেতু এই ধরনের প্রশ্নগুলো কম আসে, খুব কম বলতে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে বেশি আসে, কিন্তু ভার্সিটি গুলোতে কম আসে, সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস কম হয়। তাহলে এইটা দেখো এখানে কি করছে, আগে আমরা ইন্টিগ্রেশনটা লিখি। 4 ইন্টু ফাংশন অফ x - 4, দেখো x - 4 দিছে, তাহলে আমরা কি করব, এই -3 এর সাথে আমরা কি করব, 4 যোগ করে দিব। দেখো আমরা কিন্তু বিয়োগ করব না, 4 যোগ করে দিব, আর এই 2 এর সাথে কি করব, 4 যোগ করে দিব, কারণ এই দেখো আমাদের এখানে কিন্তু যোগ ছিল। তাহলে এটার সমান কি আসবে, এটার সমানও কিন্তু আমাদের কত আসবে, উত্তর কত ছিল 5, এটার সমানও 5 আসবে। কিন্তু এইখানে দেখো একটা 4 গুণ করা হয়েছে, এই 4টা অতিরিক্ত আমরা গুণ করেছি, তাহলে এটা কিন্তু আমাদের 4 গুণ করে দিতে হবে। তাহলে 4 গুণ করলে কত হয়, 20 হয়, তাই না? আর এইটা একটু মিল করে দেখো, এটার সমান কি হয়, 6 হয়, আর এটার সমান 1 হয়। দেখো এখানে কিন্তু তাই আছে, 6 আর -1 আছে, কিন্তু এখানে একটু ভুল করছে যে -1 হবে না, এটা +1 হবে, একটু টাইপ মিস্টেক হয়েছে, -1 এর পরিবর্তে +1 হবে। এখানে আমি একটু দেখাচ্ছি, এই যে এখানে দেখো 6 আর -1 দিছে না, আমাদের এখানে কিন্তু 6 আসছে আর 1 আসছে, কিন্তু এখানে একটু ভুল করছে যে -1 দিয়ে ফেলছে, বাকি কিন্তু সবকিছু এক। আর এই 4 এর বিষয়টা, 4 তো আলাদা পরে গুণ করেছে, এখানে দেখো এখানে কিন্তু আমরা কোনো 4 গুণ করি নাই, এই কারণে এই সমস্যাটা হয়েছে। আশা করি বুঝতে পারছো, এটার উত্তর হবে 20। এই প্রশ্নটা এরপর আরেকটা পাবা, তখন আমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারবা তোমরা, আশা করি।
দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে যে হচ্ছে যদি পৃথিবী হতে সূর্যের দূরত্ব বর্তমান দূরত্ব অর্ধেক করা হয় তাহলে 1 বছর দিনের সংখ্যা কত? এগুলাতে তোমরা এ ধরো, বি ধরো, আর ধরো, অনেক হাবিজাবি ধরো। এগুলো আমি অনেকদিন ধরে বলতেছি, এগুলো হাবিজাবি না ধরে 1 2 সংখ্যা ধরো। যেখানে আমরা ধরা সেখানে আমরা সংখ্যাই ধরে নিব, এ বি আর কেন ধরবো? দেখো, আমাদের সম্পর্ক হচ্ছে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে আমরা কি জানি? টি1 এর স্কোয়ার ডিভাইডেড বাই টি2 স্কোয়ার সমান আর1 এর স্কোয়ার, আর1 এর কিউব ডিভাইডেড বাই আর2 এর কিউব। তাহলে টি1 কত? আগে কত ছিল? 365 দিনে 1 বছর হতো। এখন টি2 মানে কত? টি2 কত হবে? মানে যদি আমরা অর্ধেক করি। আর আর1 কত? আগে দূরত্ব ধরো আমাদের 2 ছিল, আর এখন অর্ধেক করছি, তাহলে 1 হবে, তাই না? তুমি চাইলে এখানে 4 ধরতে পারো, তাহলে এখানে 2 হবে, কারণ আমরা অর্ধেক করে ফেলেছি, আর2 তো অর্ধেক, এটার উপর কিউব। তাহলে আমাদের টি2 এর স্কোয়ার সমান 365 গুণন 365 ডিভাইডেড বাই 8। এটা তো তোমরা পারবা। দেখো, 8 দ্বারা আমরা 36 কে ভাগ করলে কত হয়? 4 8 32, হাতে থাকে 4, তাহলে 45 হয়। 45 কে 8 দ্বারা ভাগ করলে তোমার মনে করো 9 বার যায়। মনে করো 9 বার, যদিও 9 বার যায় না। দেখো, এটা ভাগ করলে আসলে 5 8 40, আর 5 8 দাঁড়াও, হ্যাঁ, তোমরা 9 ধরে নাও তাহলে এখানে, কারণ একটু বেশি ধরে নিবা। এখন স্কোয়ার যেহেতু, তাহলে টি2 সমান কি হবে? রুট ওভার 365 গুণন 49, এটার উপর স্কোয়ার হবে। তাহলে 49 এর উপর রুট করে দিলে 7 হয়, আর 365 উপর রুট করে দিলে প্রায় 19 হবে। একদম 19 যে হবে কারেক্ট তা না, প্রায় 19 হবে, কারণ 20 হবে না, 20 তো হচ্ছে 400 হয়। তাহলে 19 গুণন 7, এটা গুণ করলে কত হয়? দেখো আমরা করি, 19 গুণন 7, তাহলে 7 নং 63, 3 হাতে থাকে 6, 7 একে 7 আর 6 কত? 13। তাহলে আমাদের কত আসলে? 133। দেখো তো কাছাকাছি উত্তর কোনটা আছে? এই যে 129 আছে, এটাই উত্তর হবে। এখন তোমরা বলতে পারো এইরকম ধরাধরি অঙ্ক আমরা কয়টা করব? আসলে এরকম ধরাধরি অঙ্ক এই যখন ক্যালকুলেটর ছিল তখন করা লাগছে, এখন তো আর করা লাগবে না, কারণ এখন সুন্দর সুন্দর করে মান দিয়ে দিবে। দেখো, এই প্রশ্নটা তোমরা একটু মুখস্থ করে যাবা। একদম এই হুবহু এই প্রশ্নটাই আসছে বিগত 3 বছর। আমি এই প্রশ্নটা সলভ করছি 3 বছরে, একদম হুবহু এই প্রশ্নটা আসছে। তোমরা এই প্রশ্নটা মুখস্থ করে যাওয়া দরকার হয়। এটা উত্তর হবে হচ্ছে 1260 সম্ভবত, হ্যাঁ। দেখো, 12 নম্বর প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং, দেখো একটু 12 নম্বর লিখি। দেখো, দুটি ভেক্টরের স্কেলার গুণফল মানে কি? এ বি সাইন থিটা সমান 18 এবং এদের ভেক্টর গুণফল হচ্ছে 6√3। তার মানে এ বি কস থিটা সমান 6√3। আমরা এটাকে 1, এটাকে 2 দিলে, আমরা 2 কে 1 দ্বারা ভাগ করলে এবার কি হয়? না, 1 কে 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের এই যে এখানে ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। এ বি কাটা গেল, সাইন থিটা বাই কস থিটা সমান কি হয়? ট্যান থিটা। আর 18, এই 6 দ্বারা 18 কে ভাগ করলে কত হয়? 3। আর এই, দাঁড়াও 1 মিনিট, একটু একটু ভুল করে ফেলছি এখানে, একটু খেয়াল করো। বলছি এক, লিখছি আর। দেখো, 12 নম্বরে বলছে হচ্ছে তোমাদের স্কেলার গুণফল। স্কেলার গুণফল হচ্ছে তোমাদের 18 একক। স্কেলার গুণফল মানে হচ্ছে এ বি কস থিটা হবে, এ বি কস থিটা সমান 18, আর হচ্ছে এ বি সাইন থিটা, যেটা ভেক্টর গুণফল সমান হচ্ছে 6√3। তাহলে আমরা যদি এটাকে এটা দ্বারা ভাগ করি, তাহলে এ বি কাটা গেল, আর কট থিটা সমান হবে হচ্ছে তোমার 3√3 দ্বারা 3 কে ভাগ করলে 3 হয়, কট থিটা সমান √3 হয়। থিটা কট কত ডিগ্রি মান √3? কট 30 ডিগ্রি মান √3, এটা তো জানো, কট 30 ডিগ্রি মান √3। তাহলে এটা উত্তর হবে 30। আর এই প্রশ্নটা তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ এই প্রশ্নটা অনেক ভার্সিটিতে আছে, অনেক ভার্সিটিতে এই প্রশ্নগুলা, কিছু প্রশ্ন মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি অন্য ব্যক্তিদের তুলনায় আগিয়ে থাকবে। 13 নম্বর প্রশ্নটা বলছে 4x² প্লাস 4y² সমান 1 দ্বারা আবদ্ধ
ক্ষেত্রের কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব কত? তার মানে কি ব্যাসার্ধ চাইছে। কেন্দ্র থেকে পরিধি, এই ধরো হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা কি? এটাই তো ব্যাসার্ধ। তাহলে এটা আমরা বৃত্ত যেহেতু, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ আকারে প্রকাশ করি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1/2 এর স্কোয়ার। তাহলে এটা সাধারণ অনুসারে কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে এখানে আর তুলনা করলে আর কি 1/2 হয়, যেটা ব্যাসার্ধ 1/2। ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা দেখো। 14 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলো, এর দোলনকালের বৃদ্ধি কত হবে? দেখো, দোলনকালের বৃদ্ধি চাইছে, পার্সেন্ট আকারে চাইছে। তাহলে আমরা আগে দোলনকালের বৃদ্ধির পরিমাণটা বের করি, পরবর্তীতে পার্সেন্ট বের করবো। তাহলে আমরা কি জানি? টি সমান হচ্ছে 2π√L/g। তাহলে এখানে টি আর এল কিসের বর্গমূলের সমানুপাতিক অনুসারে সম্পর্ক আছে। তাহলে T1/T2 সমান হচ্ছে √L1/L2 হবে, তাই না? তাহলে T1 কত? সেকেন্ড দোলক বলছে, তাহলে T1 হচ্ছে 2, আর T2 বের করবো আমরা। √L1 কত? আগে ধরো তোমার দৈর্ঘ্য ছিল কত? 100 ছিল। তাহলে এখন কত হবে? 125 হবে। কিভাবে 125? 125.6 হয়, কিন্তু আমরা 0.6 নিব না, যেহেতু আমাদের ক্যালকুলেটর নাই। কারণ আমরা 100 কেন নিলাম? তুমি চাইলে 1/1.25 নিতে পারো। এখানে বলছে সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি পায়। 25.6% বৃদ্ধি পাওয়া মানে কি? আগে যা ছিল তার চাইতে 25 বেশি পাইছে, বেশি বৃদ্ধি পাইছে। তাহলে আমরা হিসাবে সুবিধার্থে 100 ধরে নিলাম। তাহলে T2 সমান হচ্ছে √125, উল্টাই দিলাম, √125 ডিভাইডেড বাই 25 ইন্টু 2। তাহলে 125 কে রুট করলে কি হয়? 5√5 হয়, ডিভাইডেড বাই 10 হয়, ইন্টু 2। এই 2 দ্বারা এই 5 কে 10 কে ভাগ করলে কত হয়? 5 হয়। আর এই 5 আর এই 5 কাটা যায়, সাথে থাকে কত? শুধু √5। এখন দেখো, এখন আমাদের বলছে দোলনকাল বৃদ্ধি কত? দোলনকাল এত হইলো, √5 হলো, কিন্তু বৃদ্ধি পাইলো কত? বৃদ্ধি পাইলো হচ্ছে গিয়ে তাহলে দোলনকালের বৃদ্ধি কত? √5 মাইনাস 2, কারণ আগে ছিল হচ্ছে 2। আর এখন পার্সেন্ট বের করা মানে কি? এটাকে পূর্বে যত পার্সেন্ট ছিল সেটাকে দ্বারা ভাগ করবো, ইন্টু 100%। দেখো, এটা কিন্তু ওই 2 যেটা L1 T1। তাহলে √5 এর মান হচ্ছে 2.24। এটা মুখস্থ রাখতে হবে, এটা কিছু করার নাই। 2.24 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 100%। তাহলে এটা করলে কত হয়? 0.24 ডিভাইডেড বাই 2 ইন্টু 100%। এটা দ্বারা ভাগ করলে 0.12, মানে হচ্ছে 12% হয়। ঠিক আছে, এই দেখ 12% উত্তর আছে। তাহলে এটা আশা করি সমস্যা নাই। দেখো, 13 নম্বর প্রশ্নটা, 14 শেষ করলাম, 15 নম্বর প্রশ্নটা বলা হয়েছে যে 2 হর্স পাওয়ার এর একটি পাম্প 12 মিনিটে 1000 লিটার এর একটি ট্যাঙ্কে পানি ভর্তি করে। অতিরিক্ত 1 হর্স পাওয়ার এর একটি পাম্প উক্ত কাজে যুক্ত করা হলে কত মিনিট সাশ্রয় হবে? আচ্ছা, তাহলে আমরা সময়টা বের করলে পারি। প্রথমে 12 মিনিট আছে, পরবর্তী সময়টা বের করতে পারলে কিন্তু আমাদের সাশ্রয়টা বের করতে পারবো। তাহলে আমরা কি জানি? আমরা 2 হর্স পাওয়ার ক্ষমতা P সমান কি জানি? mgh ডিভাইডেড বাই টি। m কত? 1000, g কত? 10 ধরবা, mgh, h টা আমরা বের করবো যেহেতু আমাদের h দেওয়া নাই, ডিভাইডেড বাই টি। টি কত দেওয়া আছে? 12। তোমরা মিনিটে বের করার দরকার নাই, এই ডিরেক্ট সেকেন্ডে বের করার দরকার নেই, ডিরেক্ট 12 বসাই দেবে। তাহলে h সমান কি পাই আমরা? h সমান পাই হচ্ছে 24 ডিভাইডেড বাই হচ্ছে 1000 ইন্টু 10। কারণ এই যে এই 12 এই পাশে পাঠাই দিব, আর 1000 ইন্টু 10 গুণ করে নিব। এর পরবর্তীতে আমাদের কি করছে? অতিরিক্ত 1 হর্স পাওয়ার, আমরা এইচ এর মান কিন্তু পেয়ে গেলাম। এখন বলছে অতিরিক্ত 1 হর্স পাওয়ার এর একটি পাম্প যুক্ত করা হবে। তাহলে অতিরিক্ত 1 হর্স পাওয়ার যুক্ত করা হয়েছে, তাহলে আগে কত ছিল? 2, আর এখন যুক্ত করা হচ্ছে 1, তাহলে কত হলো? 3। তাহলে 3 হর্স পাওয়ার ডিভাইডেড mgh, m কত? 1000, d কত? 10, h কত? h তো হিসাব বের করলাম উপরে, 24/1000 ইন্টু 10 ডিভাইডেড বাই, এখন টি তো আমরা বের করবো।
তাহলে টি সমান কি পাই? টি সমান পাই হচ্ছে, আমরা এখানে কাটাকাটি করলাম, 1000 1000 কাটা গেল, 10 10 কাটা গেল, তাহলে টি সমান 24 ডিভাইডেড বাই 3 মানে 8 পাইলাম। তাহলে 8 মিনিট। আমাদের আগের সময় কত লাগছে? আগের সময় লাগছে কিন্তু হচ্ছে 12 মিনিট সময় লাগছে। আর এখন হচ্ছে 8 মিনিট সময় লাগতেছে, তাহলে আমাদের সময় সাশ্রয় কত? 12 মাইনাস 8 সমান কত হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিট সময় আমাদের সাশ্রয় হয়। এটাই উত্তর। 16 নম্বর প্রশ্নটা একটা মুখস্থ প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সৌরকোষ একটি কি? সৌরকোষ একটা ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্র। ঠিক আছে, এটা মুখস্থ করতে হবে। 17 ইংলিশ। 18 নম্বর প্রশ্নটা। 18 নম্বর প্রশ্নটা বলা হয়েছে এক্স সমান যদি আমার 0 হয়, এই বিন্দুতে y সমান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই সমীকরণ লেখক হচ্ছে যে স্পর্শকের সমীকরণ। ধরো এই একটা কার্ভ, এখানে স্পর্শক, এই রেখাটার সমীকরণ কত এটা চাইছে। তাহলে আমাদের এক্স সমান 0 যদি 0 হয়, তাহলে y সমান কত বের হবে? y সমান 0 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে এক্স আর y স্থানাঙ্কটা বের করে নিলাম, তাহলে 0 আর 1 হবে। তার মানে 0 আর 1 বিন্দুতে আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে। এখন আমরা ঢাল বের করবো। ঢাল বের করতে গেলে আমাদের y কে আমরা অন্তরীকরণ করলে ঢাল পাবো। তাহলে x প্লাস ই টু দি পাওয়ার এক্স, এটাকে অন্তরীকরণ যদি করি, এই যে এটাকে অন্তরীকরণ করলে x কে অন্তরীকরণ করলে 1, আর ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে 0, ই টু দি পাওয়ার এক্স। এখন এটা কোন বিন্দুতে? 0 বিন্দুতে অন্তরীকরণ চাইছে, তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে 2 হবে। এখন আমাদের সমীকরণ বিন্দু দেওয়া আছে, ঢাল দেওয়া আছে, তাহলে রেখার সমীকরণ কি? y মাইনাস y1 কত? 1 ইন্টু এম কত? ঢাল হচ্ছে এম, এই 2। ঠিক আছে, এম ইন্টু এক্স মাইনাস x1 কত? 0। এই যে x1 0, তাহলে y মাইনাস y1 সমান 2x, তাহলে y সমান 2x প্লাস 1। ঠিক আছে, এই যে যেটা ডি নাম্বার অপশনের উত্তর আছে। তাহলে এটা তো কোনো সমস্যা নেই, এটা একদম সহজ। কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকলে কমেন্ট করে জানাবা। আর আরেকবার একটু রিভিউ করে দেখার চেষ্টা করো বুঝতে পারতেছো কিনা, তারপরেও না বুঝলে কমেন্ট করে জানাবা। দেখো 19 নম্বর প্রশ্নটা, স্থির চাপে ও 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1500 মিলিলিটার চেতনানাশক গ্যাস কোন রোগের শরীরে প্রবেশ করালো। রোগীর দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস হলে প্রবিষ্ট গ্যাসের আয়তন কত? মানে ওই যে গ্যাসটা প্রবেশ করাইছিলাম সেই গ্যাসের আয়তন কত। দেখো আমরা কি জানি, আমরা এখানে অত জাস্ট আমাদের তাপমাত্রা আর হচ্ছে আয়তনের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে আমরা কি জানি, V1 বাই T1 সমান V2 বাই T2, এই সম্পর্কটা জানি। আমাদের V2 বের করতে বলছে, তাহলে V2 সমান V1 T2 ডিভাইডেড বাই T1। তাহলে মানটা আমরা বসাই দিই। তাহলে V1 কত? V1 হচ্ছে আমাদের 1500 মিলিলিটার। T2 কত? T2 হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস মানে 310। আর হচ্ছে তোমার টি ওয়ান কত? 278 মানে হচ্ছে তোমার 5 ডিগ্রি সেলসিয়াস মানে 278। এখন এটাকে কিভাবে কি করবো? দেখো এটা হ্যান্ড ক্যালকুলেশন করা একটু কষ্ট, তবুও করা যাবে। দেখো আমরা এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে এটা হয় 155, আর এটা কত হয়? এটা 139 হয়। ঠিক আছে, এরপর আমরা 5 দ্বারা ভাগ করবো। 5 দ্বারা ভাগ করলে এটা কত হয়? 3 আর 1 হয়। আর এটাকে 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, হাতে থাকে 3, 3 আর 9 কত হয়? 39। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 8 40, আমরা একদম ডিরেক্ট 28 বসাই দেবো। ঠিক আছে, এখন তাহলে আমরা এই 1500 কিন্তু আছে, তাহলে 31/28, এটা আমরা একটু ভাগ করে নিব। একটু এক মিনিট দেখো, তাহলে আমরা 1 দ্বারা ভাগ যাই, তাহলে 28, হাতে থাকে 3, একটা দশমিক নিলাম, শূন্য নিলাম, হাতে থাকলো আবার 1 দ্বারা যায়, তাহলে 28। এটা কতবার যাবে? অনেক দূর যাবে, দরকার নাই, আমাদের 1.1 পাইছি, কিন্তু আমাদের কিন্তু 1500 গুণন 1.1 হবে, কারণ আমাদের উপরে একটু খেয়াল করো। দেখো এখানে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো 1500 ইন্টু 31/28, 31/28 মান 1.1, আর 1500 সাথে গুণ করে দিলে কত হয়? দেখো 15 আর 11 আমরা গুণ করবো, কত হয়? 15 শূন্য 15, তাহলে কত হইলো? 165 হয়। একটা এক ঘর পর দশমিক ছিল, এক ঘর পর দশমিক দিলাম, তাহলে আর এখানে, আচ্ছা দাঁড়াও, এক ঘর পর দশমিক পরে দিব।
এখানে আমাদের ছিল হচ্ছে 00, এই যে 00 দিলাম, দেওয়ার পরে হচ্ছে কেন আমাদের এক ঘর পর দশমিক দেবো, তাহলে কত হলো 1650। ঠিক আছে, 1650। তাহলে 1650 আশেপাশে আছে কি, এই দেখো 1672 আছে। অ্যাকুরেটলি মনে হচ্ছে 1692 তো হতে পারতো, কাছাকাছি তো। আবার অথবা 1592 হতে পারতো। আসলে এটা ক্যালকুলেটর দ্বারা করলে বেশি সুবিধাজনক হবে, তবে হ্যান্ড ক্যালকুলেশন এইভাবে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। 20 নম্বর প্রশ্নটা বলছে কি, 20 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে আহ কোনটি স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। স্কেলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের এই যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো অসমান হবে। ধরো এই যে একটা এখানে এ এ আর এ, 0, তারপর 0 0 0 0 0, এটা এখানে বসবে, এরকম আর কি হবে। এই যে মেইন লাইনটা কর্ণ বরাবর, এই লাইনটা হচ্ছে তোমার কি হবে, অশূন্য হবে। 20 নম্বর। 21 নম্বরটা আউট অফ সিলেবাস, তবু আমি দেখাই দিব। দেখো 21 নম্বরটা কি বলছে, কোন জনসভায় শব্দের তীব্রতা 10⁻⁸ ওয়াট পার মিটার স্কোয়ার হলে শব্দের তীব্রতার লেভেল ডেসিবেলে কত। লেভেল ডেসিবেল, দেখো লেভেল ডেসিবেল ডিবি, এটা সূত্র হচ্ছে তোমার 10 × log 10 ভিত্তিক লগ মাইনাস 10 ভিত্তিক লগ আই আই বাই আই নট। আমি একটু দেখাই দিচ্ছি, দেখো এটা হচ্ছে তোমার সূত্র, এটা হচ্ছে 10 × log 10 আই বাই আই নট। তাহলে 10 × log 10, আই এর মান কত দেওয়া আছে, 10⁻⁸। আই নট এর মানটা মুখস্থ রাখতে হবে, 10⁻⁻12, এটা হচ্ছে 10⁻12, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে 10 × log 10 এটা হচ্ছে 10⁻, কত হয়, 4 হয়। এই log 10 এর মান কত, 1, আর এই 4টা আমরা সামনে চলে আসে, তাহলে 4 × 10 সমান হচ্ছে 40, আর এইটুকুর মান তো 1 হয়, এটুকুর মান 1। তাহলে এটা কত নাম্বার, এটা হচ্ছে 21 নম্বর। 22 নম্বর ইংলিশ। 23 নম্বর, 23 নম্বর প্রশ্নটা দেখা দিব, এটাও আউট অফ সিলেবাস, দেখে যাও, এই প্রশ্নগুলো দেখে গেলে উপকারে আসবে। 23 নম্বর প্রশ্নটা বলছে 16 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ হবে। আচ্ছা, কত গুণ বলছে, বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ মানে কি, m2, এটা সূত্র আগে দেখে নাও। এখানে m2, আমরা m সমান একটা সূত্র জানি, v/u। তাহলে আমরা v/u সমান হচ্ছে 2 লিখতে পারি, তাহলে v সমান কি লিখতে পারি, 2u লিখতে পারি, এটা একটু মনে রাখো, 2u। আর আমরা একটা সূত্র কি জানি, 1/f সমান 1/u প্লাস 1/v। এই সূত্রটা জানো, বিখ্যাত সূত্র। তাহলে 1/f সমান 1/u প্লাস 1/v, v এর মান কত, 2u। এখান থেকে তাহলে 1/f সমান 1/u, এখান থেকে কমন নিলাম, তাহলে 1 প্লাস 1/2। তাহলে f এর মান কত বের হলো, f এর মান বের হইলো হচ্ছে আমাদের, সরি f এর মান তো দেওয়া আছে 16, একটু f এর মান তো আমাদের 16 দেওয়া আছে, লেন্সের ফোকাস দূরত্ব। তাহলে 1/16 সমান 1/u গুণন 3/2, 1 আর হাফ যোগ করলে 3/2 হয়। তাহলে u সমান 3/2 ইন্টু 16 সমান 8, মানে 24 সেন্টিমিটার হয়। আশা করি বুঝতে পারছো, এটাই চাইছে যে বস্তুর বিম্বের আকার বস্তুর আকারের দ্বিগুণ। তার মানে উত্তল লেন্স থেকে কত দূরে বস্তু, কত দূরে বস্তু, বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের ইউ হচ্ছে 24 সেন্টিমিটার। এটা সূত্র হচ্ছে এই যে এম সমান v/u, এই সূত্রটা মনে রাখলেই হয়ে যাবে। ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কোনটি, এটা ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য হবে হচ্ছে 2n মাইনাস 1 প্লাস মাইনাস 1 ইন্টু λ/2। কিন্তু এখানে প্রথম উত্তর আছে +1 ইন্টু λ/2, আবার -1 ইন্টু λ/2, কিন্তু প্রথম উত্তরটা তোমরা দাগে আসবা, এখানে দুটাই দাগানোর দরকার নাই, এরকম আসলে প্রথমটা দাগে আসবে, যেটা সঠিক উত্তর, একাধিক সঠিক উত্তর থাকলে যেটা প্রথমে থাকে ওইটা দাগানোর চেষ্টা করবা।
35 নম্বর আউট অফ সিলেবাস আমার জানা নাই। 36 নম্বর, 26 নম্বরটা দেখো, একটু ভুল বলতেছিলাম। 26 নম্বরটা বলছে সল্ট ব্রিজ অর্থাৎ লবণ সেতু। লবণ সেতুতে নিচের কোন যৌগটি ব্যবহার করা হয়? লবণ সেতুতে কি কি ব্যবহার করা হয়? পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, তারপর তোমাদের পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, এগুলোই তো ব্যবহার করা হয়। লবণ সেতু সম্পর্কে ক্লাস 9-10-এ বিস্তারিত পড়াশোনা করে আসতো। 28 নম্বর প্রশ্নটা পড়ো। কোন উভমুখী বিক্রিয়া ডেল এন এর মান 1/2 কত কেলভিন তাপমাত্রায় বিক্রিয়াটির কেপি ও কেসি এর মান যথাক্রমে 40.5 এবং কেপি আর কেসি এর মান হচ্ছে 40.5 আর 5.5 হবে। দেখো এই অঙ্কগুলো তোমরা পারো, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনটাই কিন্তু সমস্যা। প্রত্যেকটা অঙ্কে হ্যান্ড ক্যালকুলেশন ধরে ধরে দেখাচ্ছি যেন তোমাদের সমস্যা না হয়। তাহলে কেপি সমান কি? কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, আর টু দি পাওয়ার ডেল এন। কেপি কত? কেপির মান হচ্ছে আমাদের 40.5 দেওয়া আছে। 40.5, এটা নাম্বার কত? 28। 40.5 কেসিটা ভাগ করে দিব, তাহলে 5.5 সমান আর টি টু দি পাওয়ার ডেল এন মানে 1/2। তাহলে এই দশমিক আর এই দশমিক এখানে বাদ যায়, যেহেতু এক ঘর পর দশমিক আছে, আমরা 5 দ্বারা ভাগ করব। 5 দ্বারা ভাগ করলে এটা হয় 11, আর এটা আমাদের কত হয়? 40 কে 5 দ্বারা ভাগ করলে 8, আর 5 এর মধ্যে একবার যায়, তাহলে 81। তাহলে আর টি সমান 81 ডিভাইডেড বাই 11। এখন এইখানে আমাদের 1/2 এই পাশে আছে, এটা দ্বারাও 1/2 মানে কি রুট ওভার হবে। তাহলে আর টি সমান 81 গুণন 81, আমরা বাম পক্ষে ওটা আমরা স্কোয়ার করে দিলাম উভয় পক্ষকে, তাহলে 11 গুণন 11 হবে। এখন এই যে আমাদের আর এর মান তো আমরা জানি, তাহলে আর এর মানটা আমরা এখানে বসাই দেই। আমরা শুধু টি এর মান বের করবো। তাহলে দেখো আমরা আর এর মানটা আমরা এই পাশে দিয়ে দেবো 0.0821। আমরা এত বসাবো না, 0.08 বসাবো। দেখো আমরা এখানে আর এর মানটা এত বড় বসাবো না, 0.082 এইটুকুই বসাবো। এই দশমিকটা আমরা সরাই দিলাম, দশমিক সরাই দিলে আমরা উপরে কি হবে? 1 হবে। আর দশমিক পর তিনটা সংখ্যার জন্য 3টা শূন্য হবে। এখন দেখো এই 82 আর এই 81 কাটাকাটি গেলে পরে 1 হয়, প্রায় 1 হয়। এরকম 0.99 এরকম কিছু ধরবা না, 1 ধরে নিবা। তাহলে 81 গুণন 1000 থাকলো। দেখো এই হ্যান্ড ক্যালকুলেশন গুলো মনে হচ্ছে অনেক বড় বড় হবে, কিন্তু তোমরা করলে পরে অনেক ছোট হয়ে যাবে। তাহলে 11 গুণন হচ্ছে 11। এই 11 দ্বারা যদি আমি 1000কে ভাগ করি কত হয়? 11 দ্বারা ভাগ করলে পরে 90 হয়, কারণ 9 11 তাহলে কত? 990 হয়। 1000 আর 990 তো কাছাকাছি। এই 11 দ্বারা এই এটাকে ভাগ করলে কত হয়? 11 দ্বারা 81কে ভাগ করলে 7 হয়। কিভাবে 7 হয়? 7 11 77, এখানেও কিছু বাদ গেল, এখানেও কিছু বাদ গেল। এখন এটা আমরা অ্যাপ্রক্সিমেটলি করে নিই, কারণ আমাদের কাছে ক্যালকুলেটর নেই। তাহলে 7 নং কত? 63, মানে কত? 630 কেলভিন কিন্তু চলে আসলো। 630 কেলভিন 661 আছে কাছাকাছি। এই যে আমরা মানটা বাদ দিছিলাম, এই কারণে কিছু মান বাদ গেছে, আমাদের একটু গরমিল হয়েছে। আশা করি এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে, তাছাড়া জিএসটি তে চান্স পাওয়া কঠিন। কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি? কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান হচ্ছে সালফার। সালফার কয়লাকে ক্ষতি করে ফেলে, কয়লা নষ্ট করে ফেলে। অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? আসো দেখাই। দেখো 30 নম্বর প্রশ্নটা, এই হচ্ছে একটা পৃথিবী, একটা পৃথিবী তো একটাই হয়। দেখো এটা হচ্ছে কেন্দ্র। দেখো এই এইগুলো হচ্ছে আমাদের অক্ষাংশ রেখা, আর এই উত্তর দক্ষিণে যেটা হয় সেটা আমাদের কি হয়? সেটা হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখা। আমাদের এই অক্ষাংশ রেখার উপর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি নির্ভর করে, উচ্চতার উপর তো নির্ভরই করে। জি সমান জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এখানে তো একবার ডিরেক্ট সূত্রের মধ্যে এইচ আছে। তাহলে উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা হবে না, অক্ষাংশ হবে না। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া কেন হবে না? জি সমান কি? জি ল্যামডা সমান আমরা একটা কি সূত্র জানি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। দেখো এই যে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার এখানে তো এই ঘূর্ণন প্রক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ার কথাই বলা হয়েছে। তাহলে
2 3 4 হবে না, থাকলো 1 দ্রাঘিমা, এটাই উত্তর হবে। ঠিক আছে, দেখো এই যে 31 নম্বর প্রশ্নটা, তোমরা একটু ভিডিওটা পজ করে উত্তরটা বের করো। শব্দ করো না। দেখো 31 নম্বর ভিডিওটা আমি 31 নম্বর প্রশ্নটা আমি এর আগেও দেখাইছি, আবার দেখাচ্ছি। এখানে যদি আমাদের এ থাকে, এখানে যদি বি থাকে, ফাংশন অফ এক্স থাকলে আমি একটু দ্রুত দেখাবো, এটার মান যদি কে হয়, তাহলে এই একই জিনিস এখানে এ যদি সি যোগ করি, এর সাথে সি আর বির সাথে সি যোগ করি, তাহলে আমাদের ফাংশন অফ এক্স থেকে আমাদের এই সি বিয়োগ করলেও উত্তর কেই থাকবে, উত্তর কখনো পরিবর্তন হবে না। ঠিক তেমনি এখানে দেখো ফাংশন অফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে 4, ফাংশন অফ এক্স সমান 5 দেওয়া আছে, তাহলে এখানে আমাদের আহ এক্স মাইনাস 1 লিখছে ডিএক্স, এখানে একটু ডিএক্স দিয়ে নেব, আমি ডিএক্স দিতে ভুলে গেছি। দেখো এখানে 0 থেকে এখানে কি আমরা 1 বিয়োগ করছি, তাহলে 0 থেকে 1 যোগ করব, আবার 4 থেকে 1 যোগ করব, যোগ করার পর কি হয় আলটিমেটলি যে 1 আর 5 হয় ফাংশন অফ এক্স মাইনাস 1 ডিএক্স। তাহলে এটার মান কিন্তু এই একদম হুবহু এটার মতোই চলতেছে, তাহলে এটার মানও কি হবে, কে কে অর্থাৎ হচ্ছে এখানে যেটা মান থাকবে সেটাই হবে 5 হবে। ঠিক আছে, তাহলে এটার মান 5 হবে। এই প্রশ্নটা যদি নাও বুঝতে পারো তবুও আমাকে কমেন্ট করে জানাবা, অথবা আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমার সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, আমি দেখা দিব। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, এই যে লোহা, এটা তো জানা কথা, লোহাতে শব্দের, বাতাসে তো শব্দ চাইতে লোহাতে শব্দ, বাতাস শূন্য, শূন্য আর বাতাস একই বলতে পারো, তবে অনেক ডিফারেন্স আছে। আর পানিতে তো হচ্ছে তুলনামূলক কম, তাহলে লোহা হবে। দেখো কোনটির ভর নেই, কোনটির ভর নেই, এটা তো হচ্ছে আলফার ভর আছে, আলফার ভর হচ্ছে যে 4, অর্থাৎ হচ্ছে যে 2 4 হিলিয়াম 2+, এই যে এই 4 হচ্ছে আলফার ভর। তারপর বিটা, বিটার হচ্ছে -1 0, এটার একটা ভর আছে। তারপর গামা, একমাত্র গামারই ভর নাই, গামার ভর নাই কেন, নাম্বারটা দেই, নাম্বার না দিলে সমস্যা। অনেকে পিডিএফ চাইছে, এই পিডিএফটা কিন্তু আমি শেয়ার করে দিব তোমাদের, আমার ফেসবুক পেজে এই পিডিএফ পেয়ে যাবে তোমরা, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পিডিএফ সেন্ড করে দিয়ে দিব। যেহেতু ইউটিউবে পিডিএফ দেওয়া একটু কষ্টসাধ্য, তবু ডেসক্রিপশনে দেখতে পারো, যদি ডেসক্রিপশনে আমি দেওয়া যেতে পারে আমি দেওয়ার চেষ্টা করবো। দেখো গামা, একমাত্র গামার হচ্ছে ভর নেই, কারণ গামা হচ্ছে আলোক রশ্মি, আর পৃথিবীর আলোক রশ্মি এত দ্রুত চলে, 3 × 10⁸, এত দ্রুত চলা কোনো বস্তুর যদি ভর থাকে, তাহলে সেই বস্তুটা পুরো একদম নিঃশেষ হয়ে যাবে। অর্থাৎ এই ধরো, ধরো সাপোজ আলোর একটা ভর আছে m, কিন্তু এত দ্রুত চলতেছে, 3 × 10⁸, এত দ্রুতিতে চলার কারণে এই ভরটা সে ভর রাখতে পারে না, এটা পুরো একদম শূন্য ভরে চলে আসে, তাই গামার ভর একদম শূন্য, অর্থাৎ গামার কোনো ভর নেই। অপটিক্যাল ফাইবার কি নীতি মেনে কাজ করে, এটা মুখস্থ করবা, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সূত্র মেনে চলে, কারণ এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে। 35 আউট সিলেবাস। 36 নম্বর, 36 নম্বরটা দেখো, যে বৃত্তে √2 দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে π/2 কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, সেই বৃত্তটার ক্ষেত্রফল, এই ধরো একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তটার ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে তোমার, যাই হোক একটা ব্যাস আছে আর কি, আর এখানে একটা জ্যা, এই জ্যাটা এই কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এই জ্যার দৈর্ঘ্য √2। আমরা একটা সূত্র জানি, থিটা সমান হচ্ছে 2 sin ইনভার্স জ্যার দৈর্ঘ্য, জ্যার দৈর্ঘ্য সূত্রটা লিখে নাও, জ্যার দৈর্ঘ্য ডিভাইডেড বাই ব্যাস। তাহলে আমাদের এখানে আমাদের ব্যাস বের করতে হবে, ব্যাস বের করতে আমরা যেহেতু ক্ষেত্রফল এ সমান কি πr², তাহলে আমাদের ব্যাস অর্থাৎ আর বের করতে পারলে, ব্যাসার্ধ আর বের করতে পারলে আমাদের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এখানে থিটা কি দেওয়া আছে, π/2 দেওয়া আছে, 2 sin ইনভার্স যার দৈর্ঘ্য দেওয়া আছে √2, ব্যাস ধরলাম হচ্ছে আমাদের 2x কেন, এই x সমান ব্যাসার্ধ, তাহলে 2x মানে হচ্ছে ব্যাস, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে sin π/4 হয়, 2 দ্বারা এই পাশে ভাগ করে দিলে, π/2 কে 2 দ্বারা ভাগ করে দিলে π/4, আর sin বাম পক্ষে নিয়ে আসলে sin π/4 সমান √2 ডিভাইডেড বাই 2x হয়। তাহলে আমাদের sin π/4 এর মান কত, 1/√2। আর
রুট ওভার এখানে কি হয় 1/√2 x হয়। এই √2 কাটা গেল, তাহলে x সমান কি 1 আসে। তাহলে আমাদের ক্ষেত্রফল a সমান কি পাই আর স্কয়ার, আর কত 1 স্কয়ার, মানে হচ্ছে শুধু পাই। ঠিক আছে, আশা করি 36 নম্বর প্রশ্নটা বুঝতে পারছো। এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, সূত্রটা মনে রাখবো, সূত্রটা মুখস্থ রাখতে হবে। এই যে পাই হবে। একটি জলাশয়ের পানির জৈবিক চাহিদা 37 নম্বর, জলাশয়ের জৈবিক চাহিদা অর্থাৎ বিওডি তোমার 420 দেওয়া আছে, কিন্তু আমাদের বিওডির সঠিক মাত্রা আছে 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে 1 মিলিগ্রাম থাকতে পারবে সর্বোচ্চ। বড় তো 2-3 পর্যন্ত আমরা সঠিক ধরে নিতে পারি, কিন্তু এখানে আছে 420, হিসাব করা যায়। একদম খারাপ তো খারাপ, অত্যন্ত খারাপ, এই খারাপের শেষ নাই, এ পানি পানযোগ্যই হবে না। 38 নাম্বারটা, ডায়াবেটিক সুগার নির্ণয়ে মূত্রে ফেলিং দ্রবণ যোগ করলে লালচে পদার্থ উৎপন্ন হয়। এখানে ডায়াবেটিক না কি বললো এটা দেখার দরকার নেই, ফেলিং দ্রবণ বলছে মানে আর সেখানে লালচে একটা পদক্ষেপ তৈরি হবে, সেই পদক্ষেপটা কি কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড এটা হচ্ছে লালচে একটা পদক্ষেপ তৈরি হবে, সেই পদক্ষেপ হচ্ছে কিউপ্রাস অক্সাইড। ফেলিং দ্রবণ বলে কিউপ্রাস অক্সাইড হবে। 39 নাম্বারটা একটু বোঝার মতো অঙ্ক, একটু খেয়াল করো। 39 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, একজন মোটরসাইকেল চালক 40 মিটার/সেকেন্ড বেগে এক্স কিলোমিটার গেল। ধরো এখান থেকে একটা যাত্রা শুরু করছে, এখান পর্যন্ত গেছে, এক্স কিলোমিটার গেছে 40 কিলোমিটার পার বেগে। যাওয়ার সময় কত 40 মিটার/সেকেন্ড, দুঃখিত, এক্স কিলোমিটার গেছে। আসার সময় এই একই পথে এটা হচ্ছে গেছে আর আসছে কত 60 মিটার/সেকেন্ড বেগে। তাহলে মোট দূরত্ব কত, আমাদের মোট দূরত্ব হচ্ছে 2x, ডি সমান হচ্ছে 2x। এখন বলছে যে গড় দ্রুতি কত, আমাদের খেয়াল করো x 40 মিটার কত সেকেন্ডে গেছে, 1 সেকেন্ডে গেছে। তাহলে এক্স মিটার, প্রথমে তো এক্স মিটার গেছে তাই না, এক্স মিটার কত সেকেন্ড লাগছে যাইতে, তাহলে 1/40 গুণন এক্স মানে x/40, এত সেকেন্ড সময় লাগছে। এখন কথা হচ্ছে এটা তো হইলো, আবার 60 কিলোমিটার 60 মিটার/সেকেন্ড বেগে ফিরে আসলে 60 মিটারে 1 সেকেন্ডের চাই 60 মিটার, অর্থাৎ 60 মিটার চাই 1 সেকেন্ডে। তাহলে এক্স মিটার ফিরে আসছে কত সেকেন্ডে, ঠিক তেমনি x/60 সেকেন্ডে। এখন আমাদের গড় দূরত্ব কত, গড় দূরত্ব হচ্ছে আমাদের মোট দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে মোট দূরত্ব কত 2x ডিভাইডেড বাই সময়, সময় কত, সময়টা আমাদের কত লাগছে, এটা প্রথমে লাগছে হচ্ছে যাইতে লাগছে x/40, আর আসতে কত লাগছে, আসতে লাগছে x/60। তাহলে আমরা এটা হিসাব করলে গড় দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমরা 2x ডিভাইডেড বাই নিচে আমরা একটা লসাগু করে নেই 120, তাহলে কত হয় 3x প্লাস 2x হয়। তাহলে এটা ভাগ করলে 2x ডিভাইডেড বাই 1 ইন্টু 120 ডিভাইডেড বাই 5x হয়, তাই না 5x। তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে 120 20 দুগুণা কত 240 ডিভাইডেড বাই 5। এটার উত্তর কি হবে দেখো, আমরা একটু ভাগ করে নেই একটু কষ্ট করে। তাহলে কত 4, দেখো উত্তর পেয়ে গেছি, কিন্তু এই যে 4 আসছে, 4 4 5 20, হাতে থাকে 4 শূন্য, তাহলে কত 48, এই দেখো 48 পেয়ে গেছি। দেখো 48 মিটার/সেকেন্ড। তাহলে এই প্রশ্ন আশা করি সমস্যা নাই, এই প্রশ্ন আমি সম্পূর্ণটা ডিটেলসে বুঝায় দেওয়ার চেষ্টা করলাম। 39 40 নাম্বারটা মুখস্থ অঙ্ক, এটা মুখস্থ রাখতে হবে। এটা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা, তারা তোমরা যদি 25 সালে পরীক্ষা দাও 26 সালে পরীক্ষা দাও, তার আগের দুটা বছরের রসায়নের নোবেল পুরস্কার কে পেলো, ফিজিক্সের নোবেল পুরস্কার কে পেলো, এই দুটা মনে রাখার চেষ্টা করবা। ম্যাথেরটা আসে না, রসায়ন আর ফিজিক্সটাই আসে। আহ পদার্থবিজ্ঞানে কে নোবেল পুরস্কার পেলো এটা আসে। এটা হবে হচ্ছে কেন যাক দুবচ, এটা আমার মুখস্থ, এটা আমার কিছু করার নাই, মুখস্থ করে নিও। এবার 41 নাম্বারটা বলছে -1, 41 নাম্বারটা বলছে -1 প্লাস √3i। এটার আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট কত সেটা আমরা বের করব, নতি বের করতে বলছে।
এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। কিভাবে দেখো, বাস্তব অংশ এটা হচ্ছে তোমার ঋণাত্মক, তাহলে আমার এই বাম পাশে আর যদি তোমার বলছে হচ্ছে √3, এটা হচ্ছে তোমাদের ধনাত্মক, তার মানে আমাদের উপরে হবে, উপরের অংশ হবে, তার মানে আলটিমেটলি কিন্তু আমার এই দ্বিতীয় চতুর্ভাগে আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট কত জানি? মুখ্য আর্গুমেন্ট সমান থিটা সমান জানি হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স y/x মানে কত? √3 মাইনাস ডিভাইডেড বাই 1, পাই মাইনাস টেন 30 10 ইনভার্স √3, টেন কত ডিগ্রি মান? √3, এটা হচ্ছে tan60 মান, tan60 মানে হচ্ছে তোমাদের পাই/3 হবে, তাহলে 3 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3, মানে আলটিমেটলি 2 পাই ডিভাইডেড বাই 3 হবে। তাহলে এই যে উত্তরটা সঠিক, সমস্যা নাই আশা করি। এরপর 42 নম্বরটা, হ্যান্ড ক্যালকুলেশন। এই অঙ্ক তুমিও পারো, আমিও পারি, সবাই পারে, তোমার বন্ধুও পারে, কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন পারবে না। এখানে বলছে 42 নম্বরটা, 3x প্লাস কে ওয়াই মাইনাস 1 সমান 0, রেখাটি x² প্লাস y² মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 এই বৃত্তকে স্পর্শ করলে কে এর মান কত? আচ্ছা দেখো, আমাদের যে বৃত্তটা দেওয়া আছে সেই বৃত্তের আমাদের আহ কেন্দ্র কত? সে বৃত্তের হচ্ছে -8 কে আমরা -2 দ্বারা ভাগ করব, তাহলে 4, আর -2 কে আমরা 2 দ্বারা ভাগ -2 দ্বারা ভাগ করবো, তাহলে 1। এটা কেন্দ্র নির্ণয় করার সূত্র তোমরা আশা করি জানো, না জানলেও একটু দেখে নিও, কারণ এখানে এত ডিটেলস দেখাতে গেলে ভিডিও 6 ঘন্টা হয়ে যাবে, 80টা প্রশ্ন 6 ঘন্টা লেগে যাবে। তাহলে 4 আর 1, তাহলে আমাদের এখন এটার ব্যাসার্ধ বের করবো। আমরা কেন্দ্র পেলাম 4 1, আর ব্যাসার্ধ সমান কি জানি? √, g² প্লাস f² মাইনাস c, তাহলে √g² এর মান কত? 4² প্লাস f² 1² মাইনাস c মানে কত? এই যে 4, 4 কে -4 করে দিব, তাহলে এটা আমাদের √13 হয়। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। এখন কোন একটা রেখা, মানে এই রেখাকে এই বৃত্তকে, এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করবে যদি কেন্দ্রটা এই রেখার উপর বসায় দাও, 3 × 4 প্লাস 1 × k মাইনাস 1 ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই √3² প্লাস k² সমান ব্যাসার্ধ হয়। এটা হচ্ছে তোমাদের নিয়ম। এটা তাহলে 11 প্লাস কে এর উপর স্কোয়ার, কারণ আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, তাহলে 9 প্লাস k² সমান 13 হয়। তাহলে আমরা এটা উত্তর বের করবো, তাহলে আমরা স্কোয়ার করে দিব k² প্লাস 22k প্লাস 121 সমান 13k² প্লাস 13 গুণন 9, 13 গুণন 9 করলে কত হয়? 117 হয়। 13 গুণন 9, হ্যাঁ 117 হয়। তাহলে k², তাহলে 12k² থাকে, মাইনাস 22k প্লাস 4, প্লাস 4 -4 হবে, -4 সমান 0। এখন এটা আমরা একটু লসাগু মিডল টার্ম করব, মিডল টার্ম না করলে এটা হবে না, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, যেহেতু আমাদের জোড় সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়? 6k² মাইনাস 11k মাইনাস 2 সমান 0। এখন আমরা যদি এটা মিল টার্ম করি, 6k² মাইনাস 12k প্লাস k মাইনাস 2 সমান 0 লিখি, আর এটা হচ্ছে কেন আমাদের 6 গুণ 12 আর -12 গুণন 1 করলে -11, যোগ করলে -11 হয়। তাহলে 6k কমন নিলে k মাইনাস 2 প্লাস 1 ইন্টু k মাইনাস 2 সমান 0। তাহলে k সমান আমাদের 2 বের হলো, আর k সমান -1/6 বের হলো। দেখো এই অঙ্কগুলো অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আসলে এত বড় না। আর এখানে আরেকটা জিনিস সহজে বুঝতে পারবা কিভাবে, দেখো 1 মিনিট, না সহজে বোঝা একটু টাফ, তার সাথে এটাই সহজ আছে আমি দেখলাম। আর যদি তোমাদের কোনো নতুন নিয়ম জানা থাকে আমাকে একটু জানানোর চেষ্টা করো, আমার উপকার হবে। দেখো এটা উত্তর হবে, গাভীর দুধে
খাদ্য ক্যালোরি কত, W/V% কত, এটা হবে হচ্ছে তোমার 60 থেকে 70%। কিন্তু এখানে 69ও আছে, 70 আছে, কোনটা উত্তর দিবা? 69 দিবা, কারণ কি এটা একদম ভিতরে, আর এটা উত্তর প্রথমেও আছে, তাহলে 69 হবে। নিচের কোনটি, এখানে বলছেন নিচের কোনটি 3 টু দি পাওয়ার x এর অন্তরক সহগ? দেখো 44 নাম্বারটা, 3 টু দি পাওয়ার x এর অন্তরক সহগ কি? ddx অফ a টু দি পাওয়ার x। এটার সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x ইন্টু লন a। তাহলে 3 টু দি পাওয়ার x এটার অন্তরীকরণ কি হবে? 3 টু দি পাওয়ার x ইন্টু লন 3। কোথায় আছে? এই যে 3 টু দি পাওয়ার x ইন্টু লন 3। 45 বাদ ইংলিশ 46, 46 নাম্বারটা দেখো, দেখা দিচ্ছি আমি। 46 নাম্বারটা খেয়াল করো। 46 নাম্বারটা প্রশ্নটা বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 35% সম্পূর্ণ হয়। 35% সম্পূর্ণ হয় মানে বিক্রিয়া করে 35% শেষ, অবশিষ্ট কত আছে? 65% আছে। এটা হচ্ছে অবশিষ্ট রয়েছে। 60 মিনিটে এই ঘটনা ঘটে গেছে। উক্ত বিক্রিয়ার অর্ধায়ু আমরা একটা সহজ সূত্র মনে রাখবো, 2 টু দি পাওয়ার t/x সমান 2 টু দি পাওয়ার t/x সমান n0/n। এখানে আমি পরিচয়টা দিয়ে নেই। টি হচ্ছে সময়, সাধারণ সময়, বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। এক্স হচ্ছে অর্ধায়ু, এক্স অর্ধায়ু, এখানে টি হাফ লিখলাম না কারণ ঘিজিবিজি হয়ে যাবে। এক্স অর্ধায়ু সমান হচ্ছে n0/n। n0 হচ্ছে আদি পরিমাণ, n হচ্ছে অবশিষ্ট পরিমাণ, n কিন্তু অবশিষ্ট পরিমাণ। তাহলে আমরা মানটা বের করি। তাহলে 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার টি, টি কত? 60 মিনিট দেওয়া আছে, আমাদের অর্ধায়ু এক্স বের করতে বলছে। n0 কত? 100 ধরবো, কারণ এটা মানে কি 100, 65 ডিভাইডেড বাই 100 হবে। তার মানে আমাদের মোট পরিমাণ 100 আর অবশিষ্ট রয়েছে হচ্ছে 65। এটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 20 বাই হচ্ছে 13। তাহলে 2 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই x সমান 20 ডিভাইডেড বাই 13। এটা তোমাদের ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। আর যদি এখানে কেন এই নিয়মটা দেখাচ্ছে, এখানে যদি 35% সম্পূর্ণ না হয়ে যদি বলতো 15% সম্পূর্ণ, 15% সম্পূর্ণ মানে কি? 15 ভাগ সম্পূর্ণ, 15 ভাগ সম্পূর্ণ, তাহলে হচ্ছে মোট ভাগ কত? 16। তার 15 ভাগ সম্পূর্ণ হলে তাহলে কত? আমাদের 16/1 আছে। তার মানে 16কে আমরা 2 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। এই যে এখানে আমরা 2 টু দি পাওয়ার 4 আকারে লিখলে এই 2 আর এই 2 বাদ যাইতো, 60/x সমান 4 লেখা যেত। বুঝতে পারছো আশা করি। এই বিষয়ে যদি আরো ডিটেলস ভিডিও লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা অথবা কমেন্টে জানাবা। 47 নাম্বারটা, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? এটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক, মুখস্থ, কিছু করার নাই, মুখস্থ। মেডিকেলের যারা তারা ভালো পারবে এই প্রশ্নগুলা, মেডিকেল প্রিপারেশন যারা নিছিল। কোন দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খারাপভাবে স্থাপন করলে যদি সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট দেখায় তাহলে সেটা হবে হচ্ছে উত্তল। এটা তো জানার কথা, এটা হচ্ছে 9-10 পড়ছে। এটা যদি একটা, এখানে একটা আয়না দেওয়া আছে, এখানে একটা আয়না দেওয়া আছে, এই আয়নাটার যদি আমরা একদম এই পাশে এটা হচ্ছে উত্তল, এই ভেতরটা হচ্ছে উত্তল, আমরা যদি এখানে একটা কলম রাখি, কলম রাখলে পারে সেটা হচ্ছে অনেক ছোট আকারে দেখা যাবে। আর এই পাশে রাখলে সেটা অনেক বিশাল। এই দেখো এখানে প্রশস্তটা বেশি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ এখানে প্রশস্তটা বেশি, বড় আকারে দেখা যাবে। 49 নম্বর প্রশ্নটা আউট অফ সিলেবাস না, কিন্তু এই প্রশ্নটা আমি উত্তর অনেক জায়গায় খুঁজেছি, সঠিক উত্তর পাই নাই। আমি যেভাবে আমি ভুল শেখাতে চাচ্ছি না, আমি জানি না আমারটা সঠিক কিনা, তবুও আমি দেখা দিচ্ছি যে এরকম হলে হতে পারে। দেখো এখানে কি বলছে, এটা তোমরা স্কিপ করতে পারো, আমি আগে থেকে বলে রাখলাম। এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, কারণ এটা আমি অনেক জায়গায়, আমি নিজেও পারি নাই, অনেক জায়গায় খুঁজছি, পাই নাই সঠিক উত্তরটা। একটি পাতলা গ্লাস পাতের ওপর সর্বোচ্চ 9.5 কেজি ওজনের, এই ধর একটা গ্লাস পাতের ওপর একটা বস্তু রাখা হয়, বস্তুটা হচ্ছে সর্বোচ্চ 9.5 কেজি ওজন বহন করতে পারে। ঠিক আছে, এখন এর ওপর নির্দিষ্ট ওজনের বস্তু স্থাপন করলে ক্রমবর্ধমান ত্বরণের উপরে ওঠানো হচ্ছে। ত্বরণের মান হচ্ছে তোমাদের 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর, মাত্র পাতটি ভেঙে যায়। তাহলে পাতটা যদি ভেঙে যায় তাহলে আমাদের কি হতে হবে? দেখো তাহলে এখানে আমাদের হচ্ছে
যদি বস্তুটা ভেঙে যেতে চায় তাহলে F1 আর F2 সমান হতে হবে। তাহলে F1 কত, 9.1 ইন্টু জি, অর্থাৎ হচ্ছে 10 ধরবা। আর F2 কত, F2 হচ্ছে mg, mটাই আমরা বের করবো, আর জি হচ্ছে তোমার 10। দাঁড়াও, MA, দুঃখিত, এখানে এই F2 হচ্ছে F সমান MA, এ কত দেওয়া আছে, 0.2। ঠিক আছে, তাহলে এম সমান কত বের হলো, 9.5 গুণন 10 ডিভাইডেড বাই 0.2। এই টু আর এই টু কাটা গেল 0.2, এই পয়েন্ট আর এই পয়েন্ট কাটা গেল, তাহলে 2 দ্বারা 10 কে ভাগ করলে পরে কত হয় আমার, 5 হয়। তাহলে 5 গুণন 95 কত হয়, 5 গুণন 95 এটা সম্ভবত 480 হয়, সম্ভবত 480 হয়। তাহলে এটাই হওয়া উচিত, কিন্তু এখানে আলটিমেটলি 9.31 উত্তর দিয়েছে। আমি সঠিকভাবে জানি না, এটা একটু স্কিপ করো, স্কিপ। 49 নম্বর, 50 নম্বর, 50 নম্বর কি বলছে, পড়ো আগে এই প্রশ্ন। 50 নম্বর প্রশ্ন অনেকবার আসছে, আবার পড়ো। এ মানে দুটি বলের লব্ধি, এ ইন্টু রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, এদের যে কোনো একটি বলের সাথে লব্ধির নতি কত। দেখো এখানে থিটা বের করতে বলছে, থিটা সমান হোয়াট, কিন্তু এখানে একটা ঘটনা আছে, এখানে হচ্ছে এ মানে দুটি বলের লব্ধি, এখানে এ টে ধরার দরকার নাই, সব ওয়ান। আমি যদি ধরে নেই তাহলে সেটা আমি ABCD কেন ধরে নেব, সেটা সংখ্যা ধরে নেব, ওয়ান। তাহলে এ মানে যদি দুটা বল হয়, আর তার লব্ধি যদি আমাদের রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, এটার উপর 2 সমান হচ্ছে আমাদের রুট ওভার এ স্কোয়ার। এ স্কোয়ার কত, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2ab, মানে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু cos আলফা। আমরা মধ্যবর্তী কোণটা আগে বের করব, কারণ থিটা বের করতে তো আমাদের মধ্যবর্তী কোণ বের করা লাগে। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে কি হয়, 2 প্লাস রুট ওভার 2 হবে, কারণ এই স্কোয়ারটা কাটাকাটি যাবে, এই স্কোয়ার আর এই স্কোয়ারটা বাদ যাবে। তাহলে 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 1 প্লাস 1 প্লাস 2 cos আলফা হবে। তাহলে এই 2 আর এই যে এই 2 কাটা গেল আমার, তাহলে cos আলফা সমান কি থাকে, cos আলফা সমান হচ্ছে আমাদের রুট 2 ডিভাইডেড বাই 2, মানে 1/2 রুট 2 হয়, 1/√2 হয়। দুঃখিত, ল্যাপটপটা একটু ডিস্টার্ব হচ্ছে। 1/√2 হবে, তাহলে আলফার মান কত হবে, পাই/4, মানে 45 ডিগ্রি হবে। এখন আমাদের ট্যান থিটার মান বের করবো, অর্থাৎ আমাদের যে নতি চাইছে, ট্যান থিটা সমান কি জানি, ট্যান থিটা সমান জানি হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে কিউ কত, 1, কারণ আমরা দুটাই 1 এ ধরে নিছি, এই যে এ মানে দুটি বলের লব্ধি, মানে পি আর কিউ দুটাই 1। তাহলে কিউ সাইন আলফা, আলফা কত 45, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, পি মানে 1 প্লাস কিউ কজ আলফা, 1 কজ 45, সমান এটার মান কত আসে, 1/√2 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1/√2। এখন tan থিটা সমান কি আসলো, তাহলে tan থিটা সমান আমরা উভয় পক্ষকে আমরা √2 দ্বারা গুণ করে দিলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস √2। এইটা এখন তো তোমরা ক্যালকুলেটর ছাড়া কোনোভাবে পারবা না, এটা এখন কিছু করার নাই, ক্যালকুলেটর নাই, কিছু করার নাই, এখানে থিটা সমান 22.5 আসবে। এটা কোনোভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় না, যে যতই পণ্ডিত, হয়তো বা কারো মুখস্থ থাকতে পারে যে 1/1 প্লাস √2 মান 22.5, সেক্ষেত্রে সে পারতে পারে। 51 নম্বর প্রশ্নটা, 51 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। দেখি একটু এটার নাম্বার দিচ্ছি কিনা, হ্যাঁ, কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, এটা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে নাইট্রোজেনের, কারণ আমাদের সিরিয়াল কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। সর্বাপেক্ষা ডানে যে থাকবে সেটা আমাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে আমাদের সর্বাপেক্ষা ডানে আছে নাইট্রোজেন, তাই তো নাইট্রোজেন তড়িৎ ঋণাত্মকতা সর্বাপেক্ষা বেশি। কত নাম্বার, 51। 52 নাম্বার, PH6 বিশিষ্ট কোন অ্যাসিড দ্রবণকে 1000 গুণ লঘু করা হলে পিএইচ কত।
দেখো 1000 গুণ লঘু করা হলো, লঘু করা হোক আর যাই করা হোক সেটা তো এসিড এসিডই থাকবে। দেখো এসিড কখনো তো আর ক্ষার হয়ে যাবে না, এসিড এসিডই থাকবে। আর এসিড যেহেতু সেটার অবশ্যই পিএইচ হবে হচ্ছে 7 এর কম। এসিডের পিএইচ অবশ্যই 7 এর কম হয়, আর যদি এসিডের পিএইচ যদি 7 এর কম হয়, দেখো সেটা তো অবশ্যই এসিডই থাকবে। তাহলে এখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে 7.25 এটা ক্ষার, 8.95, 9.25 এগুলো তো সবই ক্ষার। তাহলে একমাত্র 6.95 এটাই একমাত্র পিএইচ আর এসিড থাকবে। বুঝতে পারছো? কারণ এসিডকে যত লঘুই করো সে এসিড এসিডই থাকবে, বাঘ বাঘই থাকবে, সে কখনো সিংহ হয় না, বিড়ালও হয় না। 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা ppm এ কত? দেখো ঘনমাত্রার সাথে ppm এর সম্পর্ক, ppm সমান sm গুণন 1000। তাহলে s কত? ঘনমাত্রা কত? 0.1। m কত? আণবিক ভর 106, সোডিয়াম কার্বনের আণবিক ভর 106 গুণন 1000। এই 1.1 আর 1000 গুণ করলে কত হয়? 100 হয়। 100 হয় গুণন 106। এটা ইয়া করলে 106, তারপর ডাবল জিরো, মানে এই যে এটা হয়। বুঝতে পারছো? এটা তো হিসাব একদম ছোট। 54 নম্বর প্রশ্নটা বলছে হচ্ছে একটা বিউটেন আছে। এই বিউটেনটা তোমাদের হচ্ছে, এই বিউটেনটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো 54 নম্বর প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে বিউটেন। এই বিউটেনকে যদি আমরা এই যে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হাইড্রোক্লোরিক চালনা করা হয়, তাহলে এই যে 2 নাম্বার কার্বন থেকে একটা, এখান থেকে 2 নাম্বার কার্বন থেকে একটা হাইড্রোজেন আহ অপসারিত হয়ে 3 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়। এই যে দেখো CH3 CH, এখানে CH2 ছিল, এখন CH আছে, একটা হাইড্রোজেন বের হয়ে গেছে। আর এই যেখানে CH2 ছিল, এখানে একটা হাইড্রোজেন চলে আসছে। এটা দেখালাম না? এই বিক্রিয়াটার নাম হচ্ছে মেরিজেশন বিক্রিয়া। আইসোমেরিজেশন বিক্রিয়া, দুঃখিত, আইসোমেরিজেশন, হ্যাঁ আইসোমেরিজেশন বিক্রিয়া। 55 নম্বরটা কি বলছে? 55 নম্বরটা মুখস্থ, এর আগেও আসছে, এবারও আসছে। 55 নম্বর মুখস্থ। একটি ঘড়ির মিনিটের কম্পাঙ্ক, একটি ঘড়ির মিনিটের কম্পাঙ্ক কত? একটা ঘড়ির মিনিটের কম্পাঙ্ক, একটা ঘড়ির মিনিটের কম্পাঙ্ক হচ্ছে আমরা কি জানি? এফ সমান কি জানি? 1/t। এফ সমান 1/t। তাহলে আমাদের 1/t, টি কত? পর্যায়কাল হচ্ছে আমাদের কত? কি করতেছি? একটা দেখো, একটা ঘড়ি মিনিটের কাঁটা, এই মিনিটের কাঁটা এইখান, এই যে এইখান থেকে ধরো 1 মিনিট গেলে পারে একটা সেকেন্ডের কাঁটা 60 পর্যন্ত, মানে পুরোটা ঘুরে আসে, 60 সেকেন্ড ঘুরে আসে। এইটা যদি পুরোটা 1 ঘন্টা হতে যায়, তাহলে আমাদের কি, ঘড়ির কাঁটা মিনিটের কাঁটা পুরোটা আমাদের 2 বার ঘুরতে হবে, 60 × 60 করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমরা যদি করি, তাহলে কত হয়? 3600/1। এটা যদি ভাগ করি, 2.78 × 10⁻⁻⁴ হবে, 4/সেকেন্ড হবে। এটা তো আমাদের মুখস্থ করতে হবে, কারণ এটা অনেক ভার্সিটিতে আসছে, এটা ক্যালকুলেশন করতে পারবে না। দেখো 56 নম্বর প্রশ্নটা বলছে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো, এখানে হচ্ছে ওই যে অবস্থান ভেক্টরের কথা বলছে। এই একটা ধরো, একটা গেল, এটা ধরো আই, এটা জে, ক্যাপ আর দিলাম না, আই জে, এটা কে। এই যে এদের যে একটা দিক, তাহলে আই এর সাথে এই পজিটিভ দিকে চলতে গেলে প্লাস, আর যদি আমাদের উল্টা দিকে চলে তাহলে কি হবে? সেটা মাইনাস দিব আমরা। ঠিক আছে? তাহলে এখানে দেখো জে আর কে এর মধ্যে সম্পর্ক, তাহলে জে আগে আছে না কে আগে আছে? দেখো এখানে আগে জে আছে, পরে কে আছে। তাহলে জে থেকে কে তে গেছে, তার মানে কি হবে? পজিটিভ আই হবে, পজিটিভ আই ক্যাপ হবে। আর যদি কে ক্যাপ, কে ক্রস জে হতো, তাহলে কি হতো? নেগেটিভ আই আই হতো, নেগেটিভ আই ক্যাপ হতো। কারণ কি? নেগেটিভ আই হওয়ার কারণ আমাদের উল্টা দিকে চলতেছে। এই যে কে জে, মানে এই আমাদের দিক আছে এটা, আমরা চলতেছি উল্টা, তাহলে আমাদের মাইনাস আই হয়, মাইনাস হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।
37 নাম্বার, 57 নাম্বার ইংলিশ, 58 দরকার নাই, আউট অফ সিলেবাস। 59 নাম্বারটা দরকার আছে, 59 নাম্বারটা সহজ, এর আগেও আসছে। 59 নাম্বারটা বলছে একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য পাই বাই 2 হলে বিন্দুর মধ্যে পথ পার্থক্য কত? আমরা জানি দশা পার্থক্য ডেল্টা সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য এক্স। পথ পার্থক্যকে আমরা এক্স ধরলাম, তাহলে আমাদের এক্স বের করতে পারি। এক্স সমান কি? ল্যামডা ডেল্টা ডিভাইডেড বাই 2 পাই। তাহলে ল্যামডা লিখলাম গুণন ডেল্টা, ডেল্টা কত দেওয়া আছে? যে দশা পার্থক্য পাই বাই 90 ডিভাইডেড বাই 2 পাই। এই পাই আর এই পাই কাটা গেল, তাহলে কি হলো? পাই বাই 2 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে পাই বাই 4। ঠিক আছে, এই যে পাই বাই 4 হবে। 60 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে কোনো ব্যক্তির নিকট বিন্দু 50 সেন্টিমিটার হলে 25 সেন্টিমিটার দূরত্ব থেকে বই পড়ার জন্য কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা আগে ফোকাস দূরত্বটা বের করি। ফোকাস দূরত্ব আমরা কি জানি? ফোকাস দূরত্ব লেন্স সমান ফোকাস দূরত্ব, লেন্সের ক্ষমতা ডি হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ 1/f সমান ডি। এটা সমান কি জানি? 1/u মাইনাস 1/f। মাইনাস কেন হবে? দেখো এখানে বলছে হচ্ছে আচ্ছা প্লাস দ্বারাই আমরা বোঝাই। না দেখো, এটা মাইনাস দ্বারা বোঝাতে হবে, কারণ এখানে আমাদের নিয়মই এটা। একটু 1 মিনিট, কারণ আমাদের প্লাস দ্বারা বোঝালে হবে না এখানে। কেন হবে না সেটা আমি বলতেছি, এমনি বললে তো হবে না, সূত্র তার অপব্যাখ্যা করা যাবে না। দেখো 50 সেন্টিমিটার নিকট বিন্দু হতে 50 সেন্টিমিটার দূর হলে 25 সেন্টিমিটার দূরত্ব থেকে, 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের নিকট বিন্দু থেকে আমাদের বিপরীত দিকে, তাহলে আমাদের এটা মাইনাস দিতে হবে, মাইনাস দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে 1/u সমান হচ্ছে 1/50। এটা হচ্ছে মিটারে বসাতে হবে, তাহলে 50 সেন্টিমিটারকে মিটারে বসালে 0.5 মাইনাস মাইনাস 1/, এটা 1/v কি লিখছে, ডিভাইডেড বাই 1/25 মানে 0.24। তাহলে এটা করলে কি হয়? এটা হচ্ছে 2 হয় মাইনাস 4 হয়। ল্যাপটপে একটু ডিস্টার্ব করতেছে, এই কারণে লেখা আমার সমস্যা হচ্ছে। আমি একটু ভিডিওটা একটু কল করতেছি, সমস্যা নাই, তোমরা ভিডিওটা একসাথে পেয়ে যাবা, কোনো সমস্যা নাই। আমি একটু দুঃখিত এর জন্য। দেখো প্রশ্নটা আমি নিয়ে আসছি, তাহলে এটা হবে হচ্ছে -2। -2 যদি হয় তাহলে এটা হবে হচ্ছে -2 ডি দিয়ে দিলাম। তাহলে এটা কি? এই দেখো করে -2 ডি এই যে -2 ডি উত্তর হবে না কেন? দাঁড়াও দাঁড়াও, আমি একটু 1 মিনিট। আচ্ছা দেখো, আমি ভুল করে ফেলেছি, এই যে এইটা এইখানে না হয় এই যে এটা এইভাবে হবে। আমার ল্যাপটপে কি হলো বাপরে! তাহলে এটা আমার হচ্ছে 1/0.25 মাইনাস 1/0.5, তাহলে 4 - 2 সমান হচ্ছে, এটা হবে হচ্ছে তোমার 2D। এটা +2D আসলো না, এই যে +2D উত্তর হবে। আমার একটু বুঝতে ভুল হয়েছিল, দুঃখিত। 61 নম্বর প্রশ্নটা, 61 নম্বর প্রশ্নটা বলছে যে 61 নম্বর প্রশ্নটা বলছে যে হচ্ছে নিকেল আর হচ্ছে 4টা কার্বন আর অক্সিজেন এর লিগ্যান্ড কোন ধরনের সংকরণ গঠন করে? আগে আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাস দেখি। ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার আর্গন, আর্গন, তারপর হচ্ছে 4s2, তারপর 3d8। তাই হবে না? 28 যেহেতু, তাহলে আমরা জাস্ট 4s2 আর 3d8 দেখি আগে। কয়টা? 5টা।
দেখো এখানে আমি একটু ইয়া করেছি, দেখো আমি একটু বিন্যাস করে দিয়েছি। 3D, আমাদের এখানে 3D তে 8টা আছে, আমরা 8টা পূরণ করেছি। 4S এ দুটা আছে, দুটা পূরণ করেছি। 4p আমাদের ফাঁকা আছে, 4p ফাঁকা রেখেছি। এখন আমাদের যে এই যে 4S এর যে দুটা ইলেকট্রন, এই দুটা ইলেকট্রন এই যে এইখানে চলে আসে, এখানে একটা যায়, এখানে একটা যায়, আর একটা এই যে এইখানে চলে আসে। আসলে এই ঘরটা ফাঁকা হয়ে যায়। দাঁড়াও, এই ঘরটা আমাদের ফাঁকা হয়ে গেল। এই ঘরটা যদি আমাদের ফাঁকা হয়ে যায়, তাহলে আমাদের এই ঘরে কি আসবে? এই ঘরে আমাদের এই যে একটা কোবাল্ট আসবে, কোবাল্ট না সরি, সিও লিগ্যান্ড আসবে। তারপরে এই যে এখানে আসবে, এখানে আসবে একটা, এখানে আসবে একটা। এই চারটা ফাঁকা ঘরে আসবে, তার মানে কি একটা এস আর তিনটা পি। তাহলে কি হলো? তাহলে sp3 সংকরণ উৎপন্ন করলো, এই যে sp3। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা আছে কি? sp3 সংকরণ। একটু আমার ল্যাপটপটা খুবই ডিস্টার্ব দিচ্ছে, আমি একটু দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নাও, একটু দুঃখিত আমি এই কারণে। দেখো, 62 নম্বর প্রশ্নটা কি বলছে? 62 নম্বর প্রশ্নটা বলছে যে y সমান tan ইনভার্স রুট ওভার 1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x। এই যে এইভাবে লিখলে অনেক সুন্দর লাগে। তাহলে এই এত বড়টাকে আমরা, এটাকে ডিফারেন্সিয়েশন করতে বলছি। এত বড় ডিফারেন্সিয়েশন তো আমরা একসাথে করতে পারবো না। তার কারণে আমরা কি করব? এই অংশটুকু যদি আমরা একটু ছোট করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়ে যায়। তাহলে y সমান tan ইনভার্স রুট ওভার 1 - cos x, এটার মান কত? এটার মান এটার সূত্র হচ্ছে 2 sin² x/2, তাই না? 2 sin² x/2। আর ওয়ান প্লাস কস 2x, এটার সূত্র হচ্ছে 2 cos² x/2, অর্থাৎ প্লাস থাকলে কস আর মাইনাস থাকলে সাইন। তাহলে এই 2 কাটা গেল। তাহলে আমাদের ওয়াই সমান কি আসলো? আলটিমেটলি ওয়াই সমান আসলো হচ্ছে tan ইনভার্স, একটু দাঁড়াও, হ্যাঁ, tan ইনভার্স sin² x/2 cos² x/2 কি হয়? tan² x/2, আর রুট আছে, তার মানে স্কোয়ার কাটা যায়, tan x/2 আসে। তাহলে এই tan আর এই tan ইনভার্স আর tan কাটা যায়, কি হয়? y সমান tan x/2 আসে। এই যে y সমান x/2 আসে। এখন এইটাকে আমরা অন্তরীকরণ করব, তাহলে y1 সমান কি? 1/2 বাইরে আনলে পারে কি হয়? x কে ডিফারেন্সিয়েশন করলে তো 1, তার মানে 1/2 হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে আমরা জাস্ট এই যে সূত্র বসাইছি, এখানে 1 - cos 2x এর সূত্র বসাইছি। 1 - cos 2x এর সূত্র বসালে কি হয়? 1 - cos 2x এর সূত্র হচ্ছে 2 sin² x। তাহলে অর্থাৎ 1 - cos x আছে, তার মানে 2 sin² x/2। 1 + cos x আছে, 2 cos² x/2। এটা 2 কাটা দিলাম, sin² x/2 cos² x/2 কাটা গেলে আহ কাটা তো না, এটাও সূত্র বলে sin/cos এর সূত্র বসলে tan x/2 হয়। স্কোয়ার tan² x/2 স্কোয়ার, আর রুট কাটা গেলে পরে tan x/2। এই tan আর এই tan ইনভার্স কাটা যায়, বাদ যায়, বাদ গেলে x/2 থাকে। ওই x/2 কে অন্তরীকরণ করলে আমাদের 1/2 উত্তর হয়। 62, 63 নম্বর প্রশ্নটা দেখো। 63 নম্বর প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্ন আসছে, একদম এই প্রশ্নই আসছে এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুবার। দেখো, আলফা সমান দেওয়া আছে হচ্ছে 0.98, অর্থাৎ বিবর্ধ গুণক আছে হচ্ছে 0.98। আর আই অর্থাৎ হচ্ছে নির্গমন আছে হচ্ছে, নির্গমক আছে হচ্ছে 1.5। আর আইবি বের করতে বলছে। তাহলে আমরা কি জানি? আলফা সমান আই মাইনাস আইবি ডিভাইডেড বাই আইই। এটা তো আমরা সূত্র জানি, তাই না? তাহলে এখানে আমরা সূত্রটা মানগুলো বসাই দেব। দেখো, 0.98, আলফার মান 0.98 ইন্টু 1.5, 1.5 বসাই দিলাম। বসাই দেওয়ার পর সমান কি আসে? আইই মাইনাস এই 1 তেমনি বসছে, আইই মাইনাস আইবি। দেখো আমরা মানটা বসাই দিয়েছি। তাহলে 0.98 ইন্টু 1.5 সমান 1.5 মাইনাস আইবি, যেহেতু আই এর মান 1.5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে আমাদের আইবি সমান কি বের হবে? আইবি সমান বের হবে 1.5 মাইনাস 1.5 গুণন 0.98।
এইখান থেকে আমরা 1.5 কমন নেব। কমন নেওয়ার পর কি থাকে, দেখো কমন নেওয়ার পর আমাদের থাকে হচ্ছে 1 মাইনাস 0.98, এই যেখানে আমি 8 লিখি নাই, 0.98, ঠিক আছে। তাহলে 1.5 গুণন 0.02 থাকবে। 1 থেকে যদি 0.98 বিয়োগ করি তাহলে আমাদের কত থাকে, 0.02 থাকে। তাহলে আমাদের এখানে লিখি, দাঁড়াও 1 মিনিট। দেখো আমরা লিখতে পারি 15 1.5 এর পরিবর্তে কি লিখতে পারি, 15/10 লিখতে পারি, গুণন 2/100 লিখতে পারি। যেহেতু আমাদের 0.02, এটার পরিবর্তে আমরা 2/100 লিখবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা একটু কাটাকাটি করব। 2 দ্বারা যদি আমরা 10 কে কাটি তাহলে কত হয় আমাদের, 2 দ্বারা 10 কে কাটলে 5 হয়, আর এই 5 দ্বারা 15 কে কাটলে হয় আমাদের 3। তাহলে 3/1000 আছে, 3/100 আসলো। দেখো 3 যদি 100 আসে তাহলে আমরা কি লিখতে পারি, 30/1000 লিখতে পারি না। ও লব এবং হরে 10 দ্বারা গুণ করে নিলাম, তাহলে 30/1000 মানে কি, 30 মাইক্রো অ্যাম্পিয়ার লিখতে পারি। তাহলে এই যে 30 মাইক্রো অ্যাম্পিয়ার উত্তর আছে, এটাই উত্তর হয়ে যাবে। বুঝতে পারছো, 30 মাইক্রো অ্যাম্পিয়ার উত্তর হবে। আচ্ছা, ভিডিওটা একটু দেখে নিলাম, না হলে অনেক সময় দেখা যায় যে ভিডিও আমি করতেছি কিন্তু অনেক সময় দেখা যায় ভিডিও আমার অনই নাই, অনই করি নাই, এরকম হয়ে যায়। তাহলে এটা সমান আমাদের কত আসে, 30 মাইক্রো অ্যাম্পিয়ার উত্তর আসবে। 64 নাম্বারটা আমাদের ইংলিশ, এটা বাদ দিব। 65 নাম্বারটা কি আছে, 65 নাম্বারটা আছে হচ্ছে সিমেন্স, কিসের একক, সিমেন্স হচ্ছে পরিবাহিতার একক, এটা তোমরা পারবা। এখন 66 নাম্বারটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশন। 66 নাম্বারটা আমি করে দিব, দেখো 66 নাম্বারটা কি আছে, 66 নাম্বারটা আছে হচ্ছে আহ দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + e⁻x ইন্টু 1 + e⁻−x। আমার ল্যাপটপ আসলে এরকম ডিস্টার্ব করে না, বাট কিছুদিন ধরে একটু এমন সমস্যা হয়ে গেছে, ডিস্টার্ব করতেছে। আমি তোমাদেরকে এই ভিডিও একটু দিতে লেট হয়ে যাবে, হয়তো এখন আমি বিকেল বেলা দুপুরের পর পর ভিডিও করতেছি, হয়তো ভিডিওটা একটু আপলোড করতে করতে রাত হয়ে যাবে। আমার আসলে কিছু করার নাই, ল্যাপটপটা সমস্যা দিচ্ছে, আমার এই আস্তে আস্তে ভিডিও করতে হবে। দেখো 1/ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + e⁻x ইন্টু 1 + e⁻−x, একটু তোমরা ম্যানেজ করে নাও। এখন আমরা এখানে কি করবো, এটা আমরা তুললাম, তোলার পর আমরা এটাকে আমরা এই যে 1 + e⁻−x আছে, এটাকে আমরা 1 আকারে লিখবো। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + e⁻x ইন্টু 1 ডিভাইডেড বাই e⁻−x। দেখো 66 নম্বর প্রশ্নটা আমি আরেকবার দেখাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + e⁻x ইন্টু 1 + e⁻−x। এটাকে আমরা এই যে 1 + e⁻−x, এটাকে আমরা সোজা ফর্মে নিব, অর্থাৎ 1 আকারে নিব। দেখো অঙ্কটা একটু বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা অনেক সহজ। e⁻x, এখন আমরা লসাগু করে দিব। e⁻x দ্বারা গুণ করে দিলে আমাদের কি হয়, ইন্টিগ্রেশন অফ উপরে e⁻x dx আসে ডিভাইডেড বাই 1 + e⁻x ইন্টু 1 + e⁻x হয়। দেখো এই যে এখানে যদি আমরা e⁻x দ্বারা গুণ করি তাহলে 1 + e⁻x আর উপরে e⁻x আসে। এখন কি আসে আলটিমেটলি, আসে e⁻x dx ডিভাইডেড বাই 1 + e⁻x এর উপর স্কয়ার, কারণ দুটো আছে। এখন আমরা কি করব, এখানে আমরা 1 + e⁻x, এটার সঙ্গে আমরা z ধরে নিই। z ধরে নিলে কি হয়, e⁻x dx সমান dz আসে, ঠিক আছে। e⁻x dx সমান dz আসে, আমরা মানটা বসাই দিব। তাহলে e⁻x dx উপরে ছিল, দেখো আমরা নিয়ে আসি, হ্যাঁ দেখো, তাহলে এখানে আমরা কি বসাবো, dz ডিভাইডেড বাই z স্কয়ার। তাহলে z স্কয়ারের ইন্টিগ্রেশন কি 1/z, আর z সমান কি 1 + e⁻x।
তাহলে এটা কোন জায়গায় আছে দেখো, এই যে ঘ নাম্বার উত্তরটা আছে, ঠিক আছে। এটা 66 নাম্বার গেল। তারপর 67 নাম্বার প্রশ্নটা, 67 নাম্বার প্রশ্নটা অত্যন্ত মজার একটা প্রশ্ন। 67 নাম্বার প্রশ্নটা এটা একটু ইম্পর্টেন্টও বটে। 67 নাম্বার প্রশ্নটা দেখো, দেখো যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলোর প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 সেন্টিমিটার স্কয়ার পরিমাণ বৃদ্ধি পায়। আচ্ছা দেখো, একটা বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে dA/dt এটা সমান হবে হচ্ছে √3, কারণ বাহু প্রতি সেকেন্ডে বাহুর পরিবর্তন হচ্ছে √3। আর তাহলে আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন কি বলছে, dA/dt সমান হচ্ছে 12। এখন আমরা কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে √3/4 এটাকে আমরা উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করব। তাহলে dA/dt সমান √3/4 ইন্টু dA/dt, যেহেতু আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে a কে যদি আমরা t ধরি, তাহলে t² মানে 2a ইন্টু dA/dt হবে। তাহলে এটার মান কি আমাদের 12। √3/4 ইন্টু 2a ইন্টু এই dA/dt এর মান হচ্ছে √3, তাই দেওয়া আছে না। তাহলে আমাদের এই হিসাব করলে কি হয়, 12 গুণন 4 /3, আর √3 গুণ করলে 3 হয়। তাহলে 3 আর 3 গুণ করলে এই যে এখানে 2 আছে, তাহলে আমাদের কত হয়, 4 হয়। তাহলে 4×4 16, আর 2 দ্বারা ভাগ করলে আমার a সমান 8 আসে। তাহলে a সমান আমার 8 আসে, ঠিক আছে। কারণ এই 2 এই পাশে ভাগ আকারে যাবে, তাহলে a সমান 8 সেন্টিমিটার আসে। দেখো a সমান 8 সেন্টিমিটার, এই যে, ঠিক আছে। এটা কি কোনো সমস্যা মনে হয়েছে? সমস্যা কিন্তু না, এটা কিন্তু অনেক সহজ আর সুন্দর একটা ম্যাথ। এটা আবার কই চলে যায়। 68 নাম্বার প্রশ্নটা, বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে। দেখো, আমরা কি জানি, রো সমান AR/L, এটা আমরা জানি, তাই না। তাহলে এখানে আমাদের কিসের সম্পর্ক চাইছে, রোধ আর পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত হবে। এই যে এই দুটো চাইছে, তাহলে AR সমান কি লিখতে পারি, ρL সমান কনস্ট্যান্ট লিখতে পারি, কনস্ট্যান্ট। তার মানে AR সমান হচ্ছে ধ্রুব লিখতে পারি। এখন মনে করো এখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট মানে সি। এখন এ সমানুপাতিক কি 1/r হবে, তাহলে এ সমান কি πr² সমানুপাতিক 1/r, তাই না। তাহলে পাইও আমরা বাদ দিয়ে দিলাম যেহেতু ধ্রুব। তাহলে আমাদের বলছে কি, ব্যাসার্ধ অর্ধেক করা হলে, ব্যাসার্ধ অর্ধেক করা হলে মানে কি, π² সমানুপাতিক 1/r/2 এর অর্ধেক। দাঁড়াও, আচ্ছা আচ্ছা, দুঃখিত একটু ভুল লিখছি। ব্যাসার্ধ হচ্ছে এই আর, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করা হলে মানে 1/2 তার উপর স্কয়ার হবে, সমান সমানুপাতিক 1/r। তাহলে রোধ কি হবে, 4 গুণ হবে। কিভাবে 4 গুণ, দেখো আমি একটু হিপিজিপি হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। দেখো 1/4 সমানুপাতিক 1/r, তাহলে r সমানুপাতিক 4, তাহলে কি হলো, 4 গুণ হলো, ঠিক আছে। দেখো, আশা করি বুঝতে পারছো, না বুঝলে একটু মানে ব্যাক করেন আবার দেখে আসো, হয়ে যাবে। 69 নম্বর প্রশ্নটা, 69 নম্বর প্রশ্নটা তো অনেক সুন্দর আর কনসেপচুয়াল একটা প্রশ্ন, আমি দেখা দিব তোমাদেরকে। 69 নম্বর প্রশ্নটা, একটা চিত্র আঁকাও। এখানে একটা ঢালু রাস্তা আছে, এখানে বলছে ভূমির সাথে থিটা কোণ দিলাম। এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর আমার m, তাহলে এই বস্তুটা আমার এর নিচের দিকে ওজন কি হবে, mg। এখানে যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে আমাদের এখানে এইটাও হবে আমাদের থিটা, এটা আর কি। তাহলে আমাদের ভেক্টর অনুসারে কি mg cos থিটা হবে, কারণ কি আমাদের যেটার সাথে থিটা ওইটা আমাদের mg cos থিটা, আর এটা আমাদের হবে কি mg sin থিটা। এখন আমরা বল, আমাদের যেহেতু ব্যালেন্স করতে হবে, সেক্ষেত্রে আমরা mg sin থিটার সমান কি আমরা f লিখতে পারি। তাহলে আমাদের ব্যালেন্স করা অনুসারে f সমান mg sin থিটা, আর f সমান কি, ma সমান mg sin থিটা
লেখা যায়। তাহলে এম আর এম কাটা গেল, এ সমান ত্বরণ এ সমান জি সাইন থিটা। এটা মুখস্থ করে নিবা, অনেক সময় ত্বরণ বের করতে পারে। ঠিক আছে, কোণ দিয়ে, কোণের মান দিয়ে ত্বরণ নির্ণয় করতে পারে। তাহলে এ সমান জি সাইন থিটা, এই যে দেখো এই যে সঠিক উত্তর আমরা পেয়েছি। কত নাম্বার এটা? 69 নাম্বার দিয়ে দেই। 70 নাম্বার, প্রোটিনের মধ্যে অ্যামিনো অ্যাসিড সমূহ পরস্পর যে বন্ধন দ্বারা যুক্ত থাকে, এটা হচ্ছে পেপটাইডিক অ্যাসিড, এটা হচ্ছে বায়োলজিতে আছে আর কি। বায়োলজির প্রথম অধ্যায়ে আছে, দেখবা কোষ ও কোষের গঠনে আছে, যে রাইবোজোমের ভিতর আছে। 71 নম্বর প্রশ্নটা দেখো, পারবা তোমরা এটা। এখানে বলছে ফাংশন অফ এক্স সমান লন এক্স। এখন ফাংশন অফ 1/a এর মান কত? তাহলে আমরা দেখো ফাংশন অফ 1/a এর সমান কি? লন 1/a। আমরা এটা সমান লিখতে পারি লন এ ইনভার্স 1। এটা সমান লিখতে পারি -1 ইন্টু লন এ। দেখো এই যে পাওয়ার আমরা সামনে নিয়ে আসলাম। এখন আমরা ফাংশন অফ এক্স সমান যদি লন এক্স হয়, তাহলে ফাংশন অফ এ সমান কি? লন এ। তাহলে যদি লন এ সমান যদি ফাংশন অফ এ হয়, তাহলে আমরা কি লিখতে পারি? মাইনাস ফাংশন অফ এ লেখাই যায়, এই যে। ঠিক আছে। 72 নম্বর প্রশ্নটা তো মুখস্থ। y ইজ ইকুয়াল টু mx প্লাস c, সরল রেখাটি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান স্কয়ার বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? c সমান প্লাস মাইনাস a ইনটু রুট ওভার 1 প্লাস m স্কয়ার, এটা হবে। এটা তো মুখস্থ। 74 নম্বর প্রশ্নটা বলছে অবস্থান সাপেক্ষে এক চক্র গতিশক্তি হচ্ছে হাফ গুণন মোট গতিশক্তি, হাফ গুণন মোট গতিশক্তি, মোট গতিশক্তি। 75 নাম্বার মুখস্থ, জাম বা পিচ ফলে কোন স্টার থাকে? দেখো এই ধরনের প্রশ্নগুলো তোমার অ্যান্সার না করলেও চলবে, যদি এই ধরনের প্রশ্ন অ্যান্সার যদি তুমি না পারো, কারণ এই ধরনের প্রশ্ন খুব কম মানুষই পাবে। জামে কোন অ্যাসিড আছে, তেঁতুলে কি অ্যাসিড, তেঁতুলে এটা পাবা। তারপর কিছু কিছু আনকমন যেগুলো আমরা পড়ছি, যেমন লেবু এগুলো পড়ছি, তেঁতুল, কমলা লেবু এগুলো পড়ছি, কিন্তু আমাদের তো এগুলা জাম, পিচ, তারপর আরো অনেক কিছু ফল আছে যেগুলো আমরা পড়ি নাই, অ্যাসিড কি অ্যাসিড আছে। তো সেক্ষেত্রে এগুলো তুমি অ্যান্সার না করলেও যে আমারই খুব সমস্যা হবে সেটা না। কারণ এগুলো তোমার মতো অনেকেই পারবে না, অনেকেই পারবে না। যে ফার্স্ট হবে সে ব্যাপার, তার ব্যাপার আলাদা, যে 100তম হবে তার ব্যাপার আলাদা। তুমি তো ফার্স্ট হইতে আসলে পারে, তো তুমি আর এখানে আসো নাই, তুমি তাহলে পারে বুয়েটে চান্স পেয়ে গেছো। দেখো 76 নম্বর প্রশ্নটা বলছে এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য হবে কিনা? এই ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য হবে কিভাবে? যদি এটার মান বিপরীতযোগ্য হবে না, কারণ কি এখানে একটু প্রশ্নটা একটু কেমন যেন আনকমন। তুমি একটু প্রশ্নটা দেখো, বিপরীতযোগ্যতা হবে যদি এটার মান যদি 1 না হয়, 0 না হয়। তাহলে 1 5 -2, তারপর 1 2 -1 3 6 -3। দেখো এটার যদি আমরা মান বের করতে চাই, 1 ইন্টু তাহলে -6, তারপর হচ্ছে তোমার +6 মান বের করলাম, এই যে এটা আর এটা। -1 ইন্টু তারপর কি এইটা আর এইটা, তাহলে হচ্ছে -15 +12 +1। এখন কি, এখন হচ্ছে তোমার এইটা আর এইটা, তাহলে কি -5 +4, -5 +4, হ্যাঁ +4ই হয়, -5 +4 হয়। তাহলে এটা আর এটা মিলে হচ্ছে 0, তাই 0 ইন্টু 1 0ই হয়। তাহলে -3 আর -1, তাহলে কি হয় +3। তারপর এখানে হচ্ছে -1, ও এখানে যে 3 হবে, 3 এখানে 1 দিছি কেন 3, তাহলে এখানে হবে -3 সমান কি 0, অর্থাৎ এটা বিপরীতযোগ্য না, এই যে 0 উত্তর হবে। ঠিক আছে। 77 নম্বর প্রশ্নটা আমরা কিন্তু প্রায় শেষের মাঝে চলে আসছি, শেষের মধ্যে চলে আসছি। 77 নম্বর প্রশ্নটা অনেক সুন্দর প্রশ্ন। কি বলছে যে এক্স সমান a sec স্কয়ার থিটা আর y সমান a tan কিউব থিটা dy বাই dx নির্ণয় করতে বলছে। dy বাই dx, এখন আমাদের dy বাই dx যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের dy বাই d থিটা ডিভাইডেড বাই dx ডিভাইডেড বাই d থিটা বের করতে হবে। তাহলে আমরা দুটো আলাদা আলাদা বের করে নিয়ে আসি। dy বাই d থিটা যদি আমরা বের করে আনি, তাহলে কি y হচ্ছে a tan কিউব থিটা। তাহলে আমরা যদি, আচ্ছা লিখে আসি, a tan কিউব থিটা, আমরা যদি tan কে আমরা যদি a থিটা ধরি, তাহলে কি হয়, x ধরি, তাহলে হয় হচ্ছে a ইন্টু 3 tan স্কয়ার থিটা
যেটাকে আমরা এক্স ধরছিলাম সেটা তো এক্স না, সেটা হচ্ছে টেন। তা টেন কে আমরা অন্তরীকরণ করলে কি হয়, সেক স্কোয়ার থিটা। তাহলে এটা কিন্তু আমরা ডি ওয়াই বাই ডি থিটা পেলাম। এখন ডি এক্স বাই ডি থিটা বের করবো, সেটা কি ডি অফ ডি থিটা ইন্টু এ সেক স্কোয়ার থিটা। ঠিক এখানেও সেক কে আমরা এ ধরবো, তাহলে এ ইন্টু টু সেক থিটা। এখন সেক থিটার অন্তরীকরণ করবো সেক থিটা ইন্টু টেন থিটা। এখন আমাদের ডি ওয়াই বাই ডি এক্স, তার মানে এই যে এটার মাঝখানে ভাগ হবে, আমি আর আলাদা দেখালাম না। তাহলে এ এ কাটা গেল, এই সেক থিটা আর এই এখানে একটা সেক থিটা কাটা যাবে, এই সেক থিটা আর একটা সেক থিটা কাটা যাবে, মানে সেক স্কোয়ার থিটা কাটা যাবে। এখানে থাকলো হচ্ছে 3/2, এখানে টেন থিটা আর টেন স্কোয়ার থিটাতে কাটা গেলে একটা টেন থিটা থাকে। তাহলে উত্তর কি হলো 3/2 টেন থিটা। এই যে ওই এই যে হয়েছে। তাহলে ওটা তো কোনো সমস্যা নাই। 78 নম্বর প্রশ্নটা দেখেন, কোন গ্যাসের 78 নম্বর প্রশ্নটা বলছে কোন গ্যাসের তিনটি অণুর বেগ যথাক্রমে 15, 20 এবং 25 হলে গ্যাসটির গড় বর্গবেগ কত? গ্যাসটির গড় বর্গবেগ অর্থাৎ সিএনএস বেগ হবে হচ্ছে রুট ওভার অণুগুলার আলাদা আলাদা বর্গের, অর্থাৎ হচ্ছে বেগের বর্গের যোগফলের গড়ের বর্গমূল। তাহলে হচ্ছে বেগের বর্গের, তার মানে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার। এটাকে আমাদের গড়, গড় মানে কি, কয়টা বেগ আছে আমাদের, তিনটা বেগ আছে, ফিরে দ্বারা ভাগ করতে, তার উপর আবার ফের এই রুট করে দিব। তাহলে রুট ওভার এই যে 25 স্কোয়ার করলে কত হয় 225, প্লাস 20 স্কোয়ার করলে 400, প্লাস 25 স্কোয়ার করলে 625 ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের এটা এই পুরোটা যোগ করলে 225 আর 425 যোগ করলে আমাদের 625 হয়। 625 আর 625 যোগ করলে 1250 ডিভাইডেড বাই 3। তাহলে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করি, ভাগ করলে কত হয়, 3 দ্বারা ভাগ করলে 4, আর 50 কে ভাগ করলে 16 দশমিক সামথিং আসে। 3 দ্বারা 50 কে ভাগ করলে 3 16 48, তাহলে 16.33 আসে। তার মানে রুট ওভার 416.33। এখন দেখো এটার উত্তর কি হবে, আমরা 420 কে যদি স্কোয়ার করি তাহলে আমাদের হয় 400, আর 21 কে স্কোয়ার করলে আমাদের হয় হচ্ছে 441। তাহলে আমাদের এর মাঝামাঝির উত্তরটা হবে, এর মাঝামাঝি কত আছে 20.41, এটা উত্তর করে দেবে। ঠিক আছে, 79 নম্বর প্রশ্নটা। 79 নম্বর প্রশ্নটা বলা হয়েছে সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের বিভব পার্থক্য যদি অর্ধেক হয়ে যায় সঞ্চিত শক্তি। দেখো 79 নম্বর প্রশ্নটা বলছে সমান্তরাল পাত ধারকের পাত দ্বয়ের বিভব পার্থক্য যদি অর্ধেক হয়ে যায় তাহলে সঞ্চিত শক্তির হ্রাস কত হবে। দেখো আমাদের ইউ সমান সঞ্চিত শক্তি, ইউ সমান কি জানি হাফ সি ভি স্কোয়ার। তাহলে আমাদের বিভব আর সঞ্চিত শক্তির মধ্যে সম্পর্ক কত, সম্পর্ক কি, ইউ সমানুপাতিক সি স্কোয়ার। তার মানে ইউ ওয়ান বাই ইউ টু সমান হচ্ছে সি ওয়ান স্কোয়ার বাই সি টু স্কোয়ার। তাহলে আমাদের বলছে হচ্ছে সঞ্চিত শক্তি কি পরিমাণ হ্রাস পাবে, তার মানে ইউ টু বের করতে বলছে। তাহলে ইউ ওয়ান ধরো আমরা ওয়ান, ইউ ওয়ান ওয়ান ধরো, তাহলে হচ্ছে ইউ টু হচ্ছে বের করবো। আর সি ওয়ান কত, দেখো বলছে পাত দ্বয়ের বিভব এই সি ওয়ান কই পেলাম, এই সি কই পেছি, এখানে বি হবে, বলছি এক লিখছি আর এক, এই দুঃখিত ভাই, ভুল লিখে ফেলছি। তাহলে আমাদের দেখো বিভব পার্থক্য যদি অর্ধেক হয়, অর্ধেক হয় মানে কি, আগে ধরো 2 ছিল এখন 1 হয়ে গেছে, তাহলে এটার উপর স্কোয়ার। তার মানে কি ইউ টু হচ্ছে কত 1/4 হবে। ঠিক আছে, তাহলে আমাদের হ্রাস পেলো কত, এখন আমাদের ছিল হচ্ছে 1 আর এখন হয়েছে হচ্ছে 1/4, তাহলে আমাদের হ্রাস পাইছে কত, এটা বিয়োগফল। তাহলে এটা বিয়োগফল কত 3/4, তাহলে আমাদের হ্রাস হইলো কত, হ্রাস পাইলো কত, হ্রাস পাইলো হচ্ছে 3/4। নিচের কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল, এটা হচ্ছে মহাকর্ষ বল। তাহলে আশা করি আমি সবগুলো প্রশ্নের সমাধান করে দিয়েছি। আমি আশা করি সবগুলো প্রশ্নের সমাধান সঠিকভাবে করে দিয়েছি। একটা প্রশ্নের সমাধানে আমি একটু সমস্যা করে গেছিলাম, ওই প্রশ্নটা আমি স্কিপ করতে বলছি, নাম্বারটা এখন আমার মনে নাই এই মুহূর্তে। ওই প্রশ্নটা তোমরা স্কিপ করো, আর
তোমরা যে ধরনের প্রশ্নগুলো চাচ্ছ, যে সকল বোর্ড অথবা অ্যাডমিশনের কোন বিশ্ববিদ্যালয়ের কত সালের প্রশ্নগুলো চাচ্ছ, আমাকে কমেন্ট করো, আমি দ্রুত তোমাদের জন্য ভিডিও আপলোড করবো। এখন যদি তোমরা কমেন্ট না করো বা তোমরা যদি আমার কাছে আর্জেন্ট না জানাও, তাহলে আমি আস্তে আস্তে আমার মতো করে আমি ভিডিও তৈরি করব। আমি অতটা চাপ নিবো না। তবে তোমরা যদি আমাকে জানাও, তোমরা যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা যদি আমার ভিডিও গুলো দেখো, ফলো করো, তাহলে আশা করি তোমাদের উপকার হবে। আর তোমরা যদি এগুলো করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যেহেতু আমি একজন বিগিনার, তোমাদের তো বলেছি আমি শুরু করেছি নতুন, চ্যানেলের ভিতর আরো কোশ্চেন ব্যাংক সমাধান পাবা, সেগুলো দেখে নিতে পারো তোমাদের ভালো লাগলে। আর একটা কথা বলবো হচ্ছে দেখো, সবথেকে বড় কথা হচ্ছে তুমি যে প্রশ্ন পারো তোমার বন্ধুও কিন্তু সেই প্রশ্ন মানে, কিন্তু চান্স কে পাবে? চান্স কিন্তু সেই পাবে যার প্র্যাকটিস বেশি। আমার ভিডিও তুমি দেখলা তার মানে তুমি যে চান্স পাবা এটা না। আমার ভিডিও দেখে তুমি প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি চান্স পাবা। আবার প্র্যাকটিস করতে কিন্তু তোমাকে হাতে ধরা দিতে হবে। সেই হাতে ধরানোর কাজটা আমি ভার্চুয়ালি তোমাদের সাথে করতেছি। যে আমি ধরো তোমাদের কোন প্রশ্নগুলো কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে। দেখো, হ্যান্ড ক্যালকুলেশন জিএসটি কোশ্চেন গুলো একটু কঠিনই হয়। গত বছরের কোশ্চেন দেখবা, আমারও ঠিক কষ্ট হয়েছিল, সমান চাপে পড়ছিলাম। ঠিক এইভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি হ্যান্ড ক্যালকুলেশন যদি তুমি নিজে নিজে করতে পারো, তোমার কোনো সমস্যা হবে না। তুমি হ্যান্ড ক্যালকুলেশনটা করো। আর না পারলে এবার কিন্তু বিপদে পড়বা। হ্যান্ড ক্যালকুলেশন গুলো নিজে নিজে করো। কোনো হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা হলে আমাকে জানাবা। আমি আমার পেজের সাথে যুক্ত থাকো, ফেসবুক পেজের সাথে যুক্ত থাকো, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখছি। সেখানে যদি তোমরা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপে যুক্ত হও, তাহলে পরে মনে করো যে অনেক কিছু সমাধান পেতে পারো। তোমরা আমাকে জানালে আমি দিলাম যে কোনো। তোমরা দেখো, এই প্রশ্নগুলো তোমাদের এইচএসসি লেভেল থেকে দেখে আসা উচিত। হয়তো আমি দেখে আসছিলাম, হয়তো এই কারণে একটু ভালো করছি। তোমরা যদি দেখতা তাহলে তোমরা ভালো করতে পারতা। আর সমস্যা নাই, টেনশন করো না। ভালোভাবে পড়াশোনা করো, জিএসটির জন্য পড়াশোনা করো। আর আমার জন্য দোয়া করো। আমার পড়াশোনা যেন নিজের পড়াশোনাটা যেন অন্তত ঠিক থাকে, তোমাদের সাথে থেকে যেন আমার পড়াশোনাটা যেন নষ্ট না হয়ে যায়। দোয়া করো ভাই আমার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2017-18 সেশনের অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় যে বিজ্ঞান ইউনিটের প্রশ্নপত্র ছিল সেটি সমাধান করে দেখাবো। সাথে আমি যে প্রশ্নটা সমাধান করে দেখাবো সেই বিগত বছরের প্রশ্নটাও দিব তোমাদেরকে, এবং সেই প্রশ্নে যে আমি যে সমাধানটা করেছি সেই পিডিএফটাও তোমাদেরকে দিয়ে দিব। এর আগে তোমরা বিগত কয়েকটা আমি এর আগে কয়েকটা প্রশ্নের সমাধান করে দিয়েছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো তোমরা আশা করি ভিডিওতে চ্যানেলের ভিতর থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়েছো এবং তোমাদের উপকারে আসছে আশা করি। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন লাগে, কোন বিশ্ববিদ্যালয়ের কত কত সালের কোন ইউনিটের প্রশ্নপত্র আগে লাগবে, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। আর আমি চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের সেই ভিডিওটি আগে ফলো করার জন্য। আর আমার পরিচয় আমি রাকিবুল ইসলাম। বর্তমানে রুয়েটে পড়াশোনা করতেছি। আমি এইচএসসি 22 ব্যাচ ছিলাম। রুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করে দেই। এখানে একটা কথা বলে রাখা বাহুল্য, যেহেতু আমি এইচএসসি 22, সেহেতু আমি শর্ট সিলেবাসের কিছু অংশ বাদ দিব। যেগুলো খুবই ডিপ অংশ সেগুলো আমি বাদ দিব। এছাড়া আমি বাকি অংশগুলো করে দেওয়ার চেষ্টা করব।